নমস্কার, আমি অয়ন। গ্রাম বাংলার নানা ভয় দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন আপনাদেরই পছন্দের গ্রাম বাংলার ভূতের গল্প। আজকে আপনারা শুনবেন নবনীতা বোসের কাহিনী, হরিহরপুর গ্রামের সেই রাত। যে সমস্ত শ্রোতা বন্ধুরা আমাদেরকে প্রথমবারের জন্য শুনছেন, তাদের কাছে অনুরোধ, আমাদের গল্প ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেল ঘুরে বাকি গল্পগুলোও শুনবেন। কথা দিচ্ছি, হতাশ হবেন না। আপনাদের লেখা গল্প কথায় শুনতে চাইলে আমাদেরকে মেল করতে পারেন। 6 থেকে 7,000 শব্দের গ্রাম বাংলার ভূতের গল্প। মেল আইডি ডেসক্রিপশন বক্সে রইল। চলুন তবে আর দেরি না করে শুরু করা যাক আজকের নিবেদন। শুরু হচ্ছে নবনীতা বোসের কাহিনী, হরিহরপুর গ্রামের সেই রাত। ও গাছ ভীষণ অপয়া, জন্ম জন্মান্তরের অভিশাপ বহন করে চলেছে। যে গ্রামে ওই অভিশপ্ত গাছের আবির্ভাব ঘটে, সেই গ্রামে নেমে আসে মরক। প্রথমে শুরু হয় গবাদি পশুর মৃত্যু দিয়ে, তারপরে মানুষের মৃত্যু দিয়ে শুরু হয় মহামারী। সেই তাণ্ডবে উজাড় হয়ে যায় গাঁকে গা। কথাগুলো কাঁপা কাঁপা কণ্ঠে বলল সদ্য 90-এর কোটায় পা দেওয়া ননিবালা। এই গ্রামের ননিবালাকে প্রায় সকলেই এক ডাকে চেনে। কারোর কাছে সে খুড়িমা, তো কারোর কাছে সে ঠাকুমা। তার বয়স আর অভিজ্ঞতার জন্য তাকে সকলে সম্মান করেও অনেক বেশি। প্রায় রোজই ননিবালা সন্ধ্যা হলেই শাঁখে ফুঁ দিয়ে নিজের ঘরের দাওয়ায় এসে বসে। আজকাল আর সেরকম খাটাখাটনি পোষায় না তার। বাড়িতে কাজ করার লোকের তো আর অভাব নেই। ছেলে পিলে নাতি নাতনি মিলিয়ে বেশ ভরা সংসার তার। আচ্ছা খুড়িমা, তুমি নিজে চোখে কখন দেখেছ সেই গাছ? সদ্য সাজা পান ভালো করে মুড়ে নিজের মুখে ফেলে বলল মেনকা। দেখেছি, তবে স্বপ্নে। ছেলেবেলায় একবার বাবা মশাইয়ের মুখে শুনেছিলাম ওই অভিশপ্ত গাছের কথা। দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে আছে ওই গাছের বিশ্বাস। কিন্তু এই তোরা আজকালকার ছেলে পুলের দল কিচ্ছু বিশ্বাস করিসনি। খালি সব কিছুকে শুধু ওই কুসংস্কার ভেবে উড়িয়ে দিস তোরা। সন্ধে হলে যে খোলা চুলে ঘরের বাইরে বেরোতে নেই, এতে মন্দ বাতাস লাগে গায়ে, বা যেখানে সেখানে থুতু ফেলতি নেই, এতে অপশক্তি পিছু নেয়। কিছু মানছিস তোরা? কথাগুলো বেশ তেজের সাথেই সেখানে উপস্থিত সকলের উদ্দেশ্যে বলল ননিবালা। খুড়িমা, সব মানি গো মানি। এখন বলো দেখিনি, যা জিজ্ঞেস করলুম বলো। তাহলে শোন, আমি ছেলেবেলায় একবার বাবা মশাইয়ের কাছে শুনেছিলাম ওই গাছের গল্প। তারপরই জানিনি কোন এক মন্ত্র বলে সেই রাতেই স্বপ্ন দেখলুম আমি একটা বিশাল বড় গাছের গোড়ায় দাঁড়িয়ে আছি। গাছটা চারিদিকে চাপ চাপ অন্ধকার জমেছিল। সেই অন্ধকারে গাছটাকে যেন আরো ভয়ঙ্কর দেখাচ্ছিল। সেই গাছের গা বেয়ে নেমে এসেছিল অসংখ্য ঝুড়ি। সেই ঝুড়ি বেয়ে একটা কালো দেহকে নেমে আসতে দেখেছিলুম আমি।
পরে বাবা মশাইয়ের মুখে শুনেছিল ওটা নাকি একটা ফাঁসি গাছ। ওই ওই ফিরিঙ্গিদের আমলে নাকি ওই গাছে ফাঁসি দেওয়া হয়েছিল বেশ কিছু মানুষদের। তাদের মধ্যে বেশিরভাগই ছিল সব মেয়ে মানুষ। প্রথমে দুটো মেয়ে মানুষকে পরপর ফাঁসি দেওয়ার পর যখন তৃতীয় জনকে আনা হয়, তাকে দেখে তো সকলে চমকে গিয়েছিল। সে নাকি ছিল প্রায় 8 মাসের পোয়াতি। তার উপরে ওই ফিরিঙ্গিরা অকথ্য অত্যাচার চালায়, তাতে তার ওই পেটের বাচ্চাটাও মারা যায়। ফাঁসিতে ঝোলানোর সময় তার নিম্নাঙ্গ দিয়ে রক্ত ঝরে পড়ছিল। তো অসময়ে নষ্ট হয়ে যাওয়া একটা তাজা প্রাণ, তার রক্ত, সেই রক্ত গড়িয়ে আসছিল ওই গাছের গা দিয়ে। ফাঁসির দড়ি গলায় নিয়ে সেই মেয়ে সেই দিন সবার সামনে প্রতিজ্ঞা করেছিল, যেদিন এই গাছের রক্ত পিপাসা পাবে সেই দিন এই গাছ আবার জেগে উঠবে সেই সকল আত্মা যারা বিনা দোষে নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছিল। এই সব কথা তখন সব লোকমুখে প্রচলিত ছিল। যাই হোক, সেই দিন ওই গাছকে স্বপ্নে দেখার পর হঠাৎ করেই আমারও প্রচন্ড জ্বর আসে। সেই জ্বর থেকেছিল প্রায় 1 মাস। ডাক্তার কবরেজ যখন কারোর ওষুধেই কোনো কাজ হয় না, তখন আমাদের গায়ের বাইরে থেকে এক সাধু বাবাকে ডেকে আনে আমার বাবা মশাই। শেষে তার ঝাড় ফুঁকেই আমার জ্বর সারে। ননিবালা দেবীর কথাগুলো সেখানে উপস্থিত প্রায় সকলেই বেশ মন দিয়ে শুনছিল। এই গল্প যে মা আমাদের কতবার শুনিয়েছে, কিন্তু বাপু আজ অব্দি সেই গাছের দেখা পেলুমনি। কথাটা শেষ হতে না হতেই রাঙাপিসির মুখটা চেপে ধরল ননিবালা। রাঙাপিসি হল ননিবালার একমাত্র মেয়ে। ছেলেবেলাতেই স্বামীকে হারিয়ে শেষে আশ্রয় নিয়েছে বাপের বাড়িতে। সেই রাঙাপিসির মুখের দিকে তাকিয়ে নিজের ঘোলাটে হয়ে যাওয়া চোখ বড় বড় করে ফিসফিসিয়ে ননিবালা বলল, চুপ কর মুখ পুরি, ও কথা মুখেও আনিসনি। ও শুনতে পেলেই ছুটে আসবে, এই সারা গ্রামটাকে গিলে খাবে। এই রাতের অন্ধকারে নির্জন গ্রামের দাওয়ায় বসে ননিবালার মুখের ভাব দেখে সেখানে উপস্থিত প্রায় সকলেরই শিরদাঁড়া দিয়ে একটা শীতল বাতাসের ঢেউ বয়ে গেল। সকলেই অতি সন্তর্পণে এদিক ওদিক তাকিয়ে একবার দেখে নিল। অন্যান্য গ্রামের মতো হরিহর গ্রামের বুকেও রাত্রি বেশ তাড়াতাড়ি নেমে আসে। ঘড়িতে 10টা বাজার সাথে সাথে সারা গ্রাম ঢলে পড়ে নিদ্রার কবলে। প্রতিদিনের মতোই রাতে নিজেদের ছোট্ট কুটিরে বেশ নিশ্চিন্তে ঘুমোচ্ছিল হরিহরপুর গ্রামের মেয়ে ঝিমলি। গ্রামের একেবারে শেষ প্রান্তে তার বাড়ি হওয়ায় অন্যান্যদের থেকে বাড়ির দূরত্ব একটু বেশিই ছিল তার। সারাদিন অন্যের বাড়িতে কাজ করে এই শেষবেলা একটু ঘুম না দিলে শরীর যেন আর সঙ্গ দেয় না। তার ঘরের বাইরেই একটা চাটাই বিছিয়ে ঘুমে আচ্ছন্ন
তার ঠাকুমা বসুন্ধরা। ঠাকুমার নাতনির এই ছোট্ট সংসারটা অভাব অনটনের মধ্যেও বেশ চলে যাচ্ছিল। ঝিমলি মেয়েটা বড় অভাগী। তাকে জন্ম দেওয়ার পর ওই একরত্তি মেয়েকে ঠাকুমার কোলে সঁপে তার মা এই পৃথিবীর সমস্ত মায়া ত্যাগ করেছিল, আর তাতেই তার বাবা সমস্ত দায় দিয়েছিল ওই একরত্তি মেয়ের ঘাড়েই। সেই রাগে ঝিমলিকে দু চোখে সহ্য করতে পারত না। সারাদিন জন মজুরের কাজ করত, আর রাতে এক পেট মদ গিলে পড়ে থাকত বাড়ির ওই দাওয়ায়। এইভাবেই একদিন ঝিমলির বাবা মদের ঠেকে নেশার ঘরে মারপিট করতে করতে একটা দুর্ঘটনায় নিজের প্রাণ দেয়। সেদিন পুলিশ এলো গ্রামে। দু একজনকে সন্দেহর বশে আটক করলেও শেষে ছেড়ে দিতে বাধ্য হল। তাদের নিয়ে পুলিশ তেমন আর গা করেনি। যতই হোক গরিবের ঘর, তাই আবার বাপ মাতাল লম্পট। তার নিজের পরিবারের লোকেরাও গা করেনি তেমন। ঝিমলির বাপ ভুবনের মৃত্যুতে যেন হাঁপ ছেড়ে বেঁচেছিল তারা। ওই যে কথায় বলে না, দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। তবে সকলের চোখকে ফাঁকি দিয়ে আড়ালে বেশ কয়েক ফোঁটা চোখের জল ফেলেছিল ঝিমলির ঠাকুমা। যতই হোক নারীর টান। রোজকার মতোই এই সকল কথা ভাবতে ভাবতে কোনো এক সময় ঘুমিয়ে পড়েছিল ঝিমলি। রাত তখন বেশ গভীর। হঠাৎ করেই ঘুমের মধ্যে একটা অস্বস্তি অনুভব করেই ঘুম ভেঙে উঠে বসে দেখে তার মশারিটা দাও দাও করে চলছে। এ কি কাণ্ড! জ্বলন্ত মশারিটা দেখে তার সর্বাঙ্গ হিম হয়ে যায়। তড়িঘড়ি বিছানা ছেড়ে নামার চেষ্টা করে সে, কিন্তু পারে না। ওদিকে আগুনের লেলিহান শিখা ধীরে ধীরে গ্রাস করতে আরম্ভ করেছে সারা ঘরটাকে। যতক্ষণে ঝিমলির ঠাকুমা জেগে উঠল ততক্ষণে সব শেষ। ঘরের ভিতর আর কিছুই বেঁচে ছিল না। ঝিমলি, ওরে ঝিমলি, দরজাটা খোল, খোল দিদি ভাই, দরজাটা খোল। বসুন্ধরা দেবীর চিৎকারে গ্রামের লোকজন যখন তাদের বাড়ির সামনে জড়ো হয়, তখন উনি ঝিমলির ঘরের দরজায় প্রাণপণে আঘাত করে যাচ্ছেন আর ডেকে চলেছেন নাতনিকে। ঝিমলি, ওরে ঝিমলি, দরজাটা খোল, খোল দিদি ভাই, দরজাটা খোল। এই দৃশ্য দেখে উপস্থিত কারোরই আর বুঝতে বাকি থাকে না যে ঘরের মধ্যে কিছু একটা অঘটন ঘটে গিয়েছে। ততক্ষণে বাড়ির আরও অনেকটা অংশ আগুনের কড়াল গ্রাসে। বেশ কয়েকজন এগিয়ে গিয়ে জোর জবরদস্তি জ্বলন্ত বাড়িটার থেকে বাইরে বার করে আনে বসুন্ধরা দেবীকে। চোখের সামনে ঝিমলি সমেত গোটা বাড়িটা পুড়ে যেতে দেখে কান্নায় ভেঙে পড়েন বসুন্ধরা দেবী। ওদিকে গ্রামের পশ্চিমে ঝোপঝাড় ভেদ করে প্রাণপণে ছুটে চলেছে তিনটি অবয়ব। তাদের প্রত্যেকের মুখ গামছায় ঢাকা। একটা অপেক্ষাকৃত ফাঁকা জায়গায় এসে তারা থামল। প্রচণ্ড জোরে ছোটার ফলে ঘন ঘন নিঃশ্বাস পড়ছে তাদের। নিজেদের কিছুটা সামলে নিয়ে একবার এদিক ওদিক দেখে একটা নিঃশব্দ হাসি হেসে উঠল তারা। হাতে ধরে রাখা প্লাস্টিকের ডাব্বাগুলো তাচ্ছিল্যের সাথে ছুঁড়ে ফেলে দিয়ে খুলে ফেলল মুখের গামছা। তাদের মধ্যে একজন জড়ানো গলায় বলে উঠল, এই সালি, আমাকে না বলা? মেয়ে মানুষের এত তেজ ভালো নয়, তাই ওকে ওর জায়গা দেখিয়ে দিলাম। তুই কিনা ঝিয়ের বেটি, আমাকে না করিস? কথাটা বলেই ঝিমলির মুখটা ভেবে একবার থুতু ফেলল মাটিতে। যা বলেছ ওস্তাদ, মেয়েটার বড্ড দেমাগ ছিল, না হলে কি তোমাকে না করে? প্রথম ব্যক্তির উদ্দেশ্যে বলল তারই এক সাগরেদ। তা অত দেমাগ যখন, এবার দিলি তো বেঘরে প্রাণটা। এই সব মেয়ে মানুষদের জন্যই না আমাদের এরকম জঘন্য কাজকর্ম করতে হয়।
কথাটা বলল তৃতীয় সাগরেদ। এবারে পকেট থেকে বিড়ির বান্ডিলটা বের করে বাকি দুইজনের দিকে এগিয়ে দিয়ে দ্বিতীয় জন বলল, কিন্তু ওস্তাদ, যদি ধরা পড়ে যাই? এই এই খবরদার, ধরা পড়ার কথা মুখেও আনবি না শালা। ধমকের সুরে বলল প্রথম জন। তারপর মুখে একটা ক্রূঢ় হাসি ফুটিয়ে নিজের বুকে একটা চাপড় মেরে বলল, আর আর তাছাড়া তোদের বাপ যখন আছে গ্রামে, সে বাঁচাবে তার প্রাণের খোকাদের, তোরা কিছু চিন্তা করিসনি। কথাটা বলেই তিনজনে মিলে হেসে ওঠে। তারপর হাসি থামিয়ে প্রথম জন আবার বলে, এই চল চল, অন্ধকার থাকতে থাকতেই তাড়াতাড়ি এবার গা ঢাকা দিতে হবে আমাদের, ভোরের আলো ফুটলো বলে। কথাটা বলেই আবার অন্ধকারে মিশে গেল তিনটে শরীর। দূর থেকে ভেসে আসছে কান্নার শব্দ, বাতাস ভারী হয়ে আসছে মাংস পোড়া গন্ধে। ওই তিনজন অজ্ঞাত পরিচয় ব্যক্তির কথা মতো পরের দিন ভোর হলো ঠিকই, কিন্তু আলো ফুটল না। প্রকৃতিও যেন এই নির্মম মৃত্যু শোক পালনে স্তব্ধ। বেশ কিছুক্ষণ যেতেই আকাশ বাতাস বিদীর্ণ করে নামল বৃষ্টি। লাশ উদ্ধারের জন্য যখন দরজা ভাঙা হলো, তখন যে নির্মম দৃশ্য চোখে পড়ল, তাতে গ্রামের তাবর তাবর পুরুষদেরও প্রাণ কেঁপে উঠেছিল। বিছানা বলে ঘরে আর কিছু অবশিষ্ট নেই, কেবল একটা পোড়া স্তূপের ওপর থেকে উদ্ধার হয়েছিল পুড়ে ঝলসে যাওয়া একটা মৃতদেহ। শেষকৃত্যের জন্য যখন ঝিমলির দেহটা কয়েকজন মানুষের কাঁধে করে পাড়ি দিল শ্মশানের উদ্দেশ্যে, তখন বসুন্ধরা দেবী তার পুড়ে যাওয়া বাড়িটার সামনে বসে রইল মাথায় হাত দিয়ে। তার এখন বিলাপ করবার ক্ষমতাও লোপ পেয়েছে। সে দিনটা ছিল দুর্যোগের দিন। পৃথিবী তার রাগ শোক উগরে দিচ্ছিল মুহুর্মুহু তাণ্ডবের আকারে। ঝড় বৃষ্টির প্রকোপ একটু কমতেই ঝিমলির পুড়ে যাওয়া শরীরটাকে নিয়ে বেশ কয়েকজন চলেছিল শ্মশানের উদ্দেশ্যে। অপঘাতে মৃত শরীর, সৎকার না করলে উদ্ধার হবে না যে। কথাটা বলেছিলেন হরিহরপুর গ্রামের একমাত্র পূজারী চক্কর্তি বাউন। তাই এত দুর্যোগ মাথায় নিয়েও অতি সন্তর্পণে তারা চলেছে শ্মশানের পথে। বৃষ্টি আসার আগে ভালোই ভালোই লাশটা সৎকার করেই আমরা ফিরে আসবো। কি অপয়া মেয়ে রে বাবা, মা বাপকে খেয়ে এখন নিজে জ্বলে মরলো, আর তার ফলে যত বিপদ এখন আমাদের, বলল হারান মণ্ডল। কিন্তু এ বেটিরে মারল কে বল দেখিনি? পুলিশ তো কিছুই জানতে পারলো নে, বলল রঘু নামের আর এক গ্রামবাসী। ও পুলিশ কিছু করবে না সে তো জানা কথা। কেন সেবারে যখন ওই হরিখুড়োর মেয়ে পার্বতী পুকুরে ডুবে মারা পড়েছিল, পুলিশ কি সেবারও কিছু জানতে পেরেছিল? গায়ের মাতব্বরেরা সব জানে। পুলিশ কিছু করার আগে যাই তো বারবার করে বাউন ঠাকুরকে দিয়ে বলাচ্ছেন লাশ তাড়াতাড়ি সৎকার করতে, নালে নাকি বেটি মুক্তি পাবে না। আলোচনা করতে করতে এগিয়ে যাচ্ছিল গ্রামবাসীর দল। শ্মশানে আসতেই সেখানকার যোগুডোমকে সামনেই দাঁড়িয়ে থাকতে দেখল তারা। পাশেই সাজানো আছে চিতার কাঠ। সবকিছু আগে থেকে তৈরি দেখে সকলেই একে অপরের মুখ চাওয়াচাওয়ি করল। তারপর চিতায় তোলা হলো ঝিমলির লাশ। দাউ দাউ করে জ্বলে উঠল চিতার আগুন। সকলেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল আগে থেকেই পুড়ে যাওয়া দেহটার পুনরায় সৎকার করার নাটক। সবকিছু শেষ করে গ্রামবাসীরা ফিরে এলো গ্রামে। সেই রাতে সারা বিশ্ব চরাচর ভাসিয়ে দিয়ে নামল বৃষ্টির তাণ্ডব। সে রাতের ঘুমটা অন্যান্য সকল গ্রামবাসীদের জন্য বেশ আমেজপূর্ণ ব্যাপার হলেও বসুন্ধরা দেবীর জন্য কিন্তু হলো না। তিনি বাড়ির একটা ভগ্নাংশে একটা প্রদীপ জ্বালিয়ে জেগে থাকলেন সারা রাত।
ওদিকে গ্রামের পশ্চিমে জঙ্গলের মধ্যে সকলের অলক্ষ্যে মাটি ফুঁড়ে মাথা তুলল এক প্রাচীন বৃক্ষ। দেখতে দেখতে সে তার ডালপালা প্রকৃতির বুকে মেলে ধরে বেশ কিছুক্ষণ চেয়ে রইল কালো মেঘে ভরা আকাশের দিকে। তারপর তার গা থেকে মাটির গভীরে প্রবেশ করল মস্ত মস্ত ঝুড়ি। সে ঝুড়ি লোহার শেকলের মতো শক্ত করে আঁকড়ে ধরল মাটিকে। ননিবালা দেবীর কথা মতো এই গাছের শেকড় জল নয়, সংগ্রহ করে রক্ত, সেই সকল পাপী মানুষদের রক্ত যারা শুধু অন্যায় করেই না, অন্যায় চোখ বুজে মেনেও নেয়। মা, কাল আমাকে স্কুলে পরার নতুন জামা কিনে দেবে তো মা? সকলে ভালো পরিষ্কার জামা পরে যায় স্কুলে, আর আমার এই ছিঁড়ে যাওয়া পোশাক দেখে সকলে আমাকে বাজে কথা বলে মা। ঘরে ফিরেই মায়ের গলা জড়িয়ে ধরে কথাটা বলল সুবোধ। সেই স্কুলের পরীক্ষায় উত্তীর্ণ হওয়াতে তার মা তাকে কথা দিয়েছিল নতুন জামা কিনে দেবে। তাই বিমলা ছেলের কথা শুনে একগাল হেসে বলল, আচ্ছা আচ্ছা, ডে রয়েছে, এবার চারদিকে নি বাবু, তোর জামা আমি বানাতে দিয়েছি। মোড়ল বাবুর কাছ থেকে মাইনের টাকাটা পেয়েছি আজ, সেটা জমা দিয়ে আজই তোর জামা আমি নিয়ে আসবো কোন। হাসি মুখে কথাটা বলল বিমলা। ঠিক সেই মুহূর্তে দ্রুত পায়ে রতনকে ঘরে ঢুকতে দেখেই প্রমাদ গুনল। এই সময় রতনের বাড়ি ফেরার অর্থ সে ভালোভাবেই জানে। আবার নিশ্চয় নিজের রোজগারের সব টাকা জুয়ার থেকে হারিয়ে এসেছে সে। ক্ষিপ্র গতিতে ঘরে ঢুকেই রতন ঘরের জিনিসপত্র সব এলোমেলো করে দিতে লাগলো। হাতের রান্না ছেড়ে দ্রুত পায়ে উঠে এলো বিমলা। তারপর রতনকে থামানোর চেষ্টা করতেই তার চুলের মুঠি ধরে রতন তাকে জিজ্ঞেস করলো, বল, টাকা কোথায় লুকিয়ে রেখেছিস বল। রতনের চোখের দিকে চেয়ে ভয়ে গাটা কেমন ঠান্ডা হয়ে গেল তার। ভয়ার্ত কণ্ঠে বিমলা বলে উঠল, আমি জানি না তুমি কি বলছো, আমার কাছে কোনো টাকা নাই, সত্যি। কথাটা শুনেই তেলে বেগুনে জ্বলে উঠল রতন। বিমলাকে মাটিতে সজোরে ঠেলে ফেলে দিয়ে বলল, জানিস না, তুই জানিস না, মিথ্যেবাদী ডাইনি কোথাকার। তুই যে আজ মোড়লের বাড়ি থেকে টাকা পেয়েছিস সেটা আমি জানি না ভেবেছিস না? এই বলে সজোরে একটা লাথি মারল সে বিমলার পেটে। তার নাক মুখ দিয়ে বেরিয়ে এলো রক্ত। সেই দৃশ্য আর সহ্য করতে না পেরে সুবোধ এসে জড়িয়ে ধরল তার মাকে। কিন্তু আজ যেন রতন রণমূর্তি ধারণ করেছে। নিজের ছেলে সুবোধকেও সে ছাড়ল না। মাকে বাঁচানোর অপরাধে বেশ কয়েক ঘা এসে পড়ল সুবোধের হাড় বের করা পিঠে। কান্নায় ভেঙে পড়ল বিমলা আর সুবোধ। তারপর বেশ কিছুক্ষণ ধরে নিজের হাতের সুখ মিটিয়ে সে গিয়ে ঢুকলো রান্নাঘরে। সেখান থেকে চালের কৌটোটা খুলতেই বেরিয়ে এলো বিমলার অতি কষ্টে তিলে তিলে জমানো টাকার একটা বান্ডিল। সেই টাকাটা দেখে হাসি ফুটল রতনের মুখে। টাকা হাতে নিয়ে চালের কৌটোটা ছুঁড়ে ফেলে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল সে। সবকিছু প্রত্যক্ষ করেও আর একটা কথাও বলতে পারল না সুবোধ আর তার মা। শুধু দুইজনে একে অপরকে চেপে ধরে অশ্রু বিসর্জন করতে থাকলো নিভৃতে। বিমলা সেদিন মনে মনে রতনের মৃত্যু কামনা করল। আমাকে বলে টাকা দেব না, দিবি না, দিবি না, দিবি না মানে দেখি তোর কত ক্ষমতা। পারলি পারলি আমাকে আটকাতে?
মদের নেশায় টলতে টলতে বলল রতন। এই সবে মদের ঠেক থেকে বেরিয়ে হাঁটা লাগিয়েছে সে বাড়ির উদ্দেশ্যে। প্রায় সারাটা রাস্তা মদের নেশায় চুর হয়ে বিমলা আর নিজের ছেলে সুবোধকে গালমন্দ করতে করতে ফিরছিল সে। একে তো মদের নেশা, তাই আবার আকাশে মেঘ ঘনিয়ে আসায় অন্ধকারে রাস্তা ঠাউর করতে বেশ অসুবিধা হচ্ছিল রতনের। আজ একটু যেন বেশি রাত হয়ে গিয়েছে। আশেপাশের বাড়িগুলোও যে যার ঘরের দৌড় দিয়েছে ইতিমধ্যেই। গ্রামের আলপথ ধরে এলোমেলো পা ফেলে আন্দাজে এগোচ্ছিল রতন। হঠাৎ তার খেয়াল হলো তার আশেপাশের গাছপালাগুলো স্বাভাবিকের তুলনায় একটু বেশিই লম্বা হয়ে গিয়েছে না? ব্যাপারটা মনে হতেই থমকে দাঁড়িয়ে গেল সে। নিজের আশপাশটা ভালোভাবে পরীক্ষা করে বেশ জোরে জোরেই বলল, এই আবার আমি কোথায় এলাম? গ্রামের রাস্তায় এরকম জঙ্গল আসলো কোথায় থেকে? কথাটা বলার সাথে সাথেই আবারও এগোতে শুরু করলো সে। সামনের দিকে যতই এগোতে লাগলো ততই নরম পঙ্কিল জমিতে পা গেঁথে যেতে লাগলো তার। তাও এক মুহূর্তের জন্য চলা থামালো না রতন। আরও কিছুটা এভাবে এগিয়ে আসার পর নিজের আশেপাশে ঘাড় ঘুরিয়ে দেখল একটা অচেনা জঙ্গলের মাঝখানে এসে দাঁড়িয়েছে সে। আমাদের গ্রামে এমন জঙ্গল কই চোখে পড়েনি তো। না, আজ নেশাটা যেন একটু বেশি হয়ে গেছে। ছোট ঝোপঝাড়কে জঙ্গল দেখছি না তো। কথাটা বলেই নেশার চোটে ঘোলাটে হয়ে যাওয়া দৃষ্টিশক্তিকে সম্বল করে সামনের দিকে তাকাতেই অন্ধকারের মধ্যে একটা বিশাল গাছকে প্রত্যক্ষ করল সে। আপন মনেই বিড়বিড় করতে করতে গাছটার কাছাকাছি এগিয়ে গিয়ে মনোযোগ সহকারে সেটাকে দেখতে লাগলো। তার কাছে এই গাছের উপস্থিতি একেবারেই নতুন, তাই সেটার দিক থেকে চোখ সরাতেই পারছিল না সে। গাছের আরো কাছে যাওয়ার জন্য পা বাড়াতেই হঠাৎ করে তার মুখের সামনে দুটো পচা গলা পা গাছ থেকে নেমে এসে শূন্যে তুলতে লাগলো। আচমকা এরকম একটা দৃশ্য দেখে সমস্ত নেশা উড়ে গেল রতনের। ঠিক এই সময় তার কানের খুব কাছে দড়ির ক্যাঁচ ক্যাঁচ শব্দটা শুনতে পেল সে। নেশা ছুটে তখন তার সর্বাঙ্গে কাঁটা দিয়েছে। ঘাড় ঘুরিয়ে পিছনে যে দেখবে সে সাহস হলো না। দড়ির ক্যাঁচকুঁচ শব্দটা এবার চারিদিক থেকে ভেসে আসতে লাগলো তার কানে। একটা সময় নিজের মনের কৌতূহল আর চেপে রাখতে না পেরে ঘাড় ফেরালো সে, আর সঙ্গে সঙ্গে প্রচন্ড এক আতঙ্কে বেশ কিছুটা পিছিয়ে গেল রতন। চোখটা রোগড়ে নিয়ে চারপাশে বিস্ফারিত নেত্রে চেয়ে দেখল এখন তার চারিদিকে ঝুলছে অজস্র ফাঁসির দড়ি। ধীরে ধীরে সবকটা ফাঁসির দড়ি থেকে ঝুলতে দেখা গেল এক একটা বিকৃত মৃতদেহ। দেহগুলোর কারণ মাথা ফেটে নির্গত হচ্ছে অনর্গল রক্ত, কারোর আবার গলা অবধি বেরিয়ে আছে লম্বা জিভ, কারোর চোখ সম্পূর্ণ উল্টো দিকে ঘুরে গিয়েছে। প্রত্যেকের সারা গায়ে জমে রয়েছে চাপ চাপ রক্তের ছোপ। এ ভয়ানক পৈশাচিক দৃশ্য রতন বেশিক্ষণ সহ্য করতে পারে না। একটা আর্তনাদ করে চোখ বন্ধ করে নেয় সে। ভয় এক অদ্ভুত জিনিস, তার মধ্যে যেমন আতঙ্ক আছে তেমনি সম পরিমাণে লুকিয়ে আছে কৌতূহল। আর তারই বসে কিছুক্ষণ পরেই আবারও চোখ খুলে ফেলল রতন। আর এবার সে দেখতে পেল তার বউ বিমলা আর তার ছেলে সুবোধের মৃতদেহ। ঝুলন্ত মৃতদেহগুলোর মধ্যে এই দুটি দেহ ঝুলছে। ভয়ে আরো কয়েক পা পিছিয়ে এলো রতন।
সেখান থেকে সে দেখল বিমলার নাক মুখ দিয়ে ঝরে পড়ছে রক্ত, আর সুবোধের সারা গা কালো কালশিটে ঢাকা। হঠাৎ করে ওর মনে পড়ে গেল সকালের ঘটে যাওয়া ঘটনাগুলো। মনে মনে ভাবল, এ কি কোনো ছলনার শিকার হচ্ছে সে? ঠিক তখনই তাকে অবাক করে দিয়ে চোখ মেলে চাইল বিমলা আর সুবোধ। তাদের ঠোঁটের কোণে এক কৃত্রিম হাসির রেখা ফুটে উঠেছে। দড়িতে ঝুলতে থাকা বিমলা খ্যাসখ্যাসে গলায় বলে উঠল, এত দেরি করে এলে যে? আমরা তো সেই কখন থেকে বসে আছি তোমার অপেক্ষায়। ওদিক থেকে সুবোধ তখন চাপা স্বরে বলছে, বাবা, আমাকে নতুন স্কুলের জামা কিনে দেবে না? এবার ঝুলতে থাকা বাকি মৃতদেহগুলোরও চোখ খুলে গেল। প্রচন্ড ঘৃণা নিয়ে তারা চাইল রতনের দিকে। ভয়ে চিৎকার করে পিছন ফিরে পালানোর চেষ্টা করল রতন। আর ঠিক তখনই গাছ থেকে একটা মোটা ঝুড়ি নেমে এসে সরীসৃপের মতো লম্বা হয়ে পা খেতে খেতে এগিয়ে গেল রতনের পায়ের দিকে। কিছুক্ষণের মধ্যে সেটা রতনকে স্পর্শ করল, পেঁচিয়ে গেল তার পায়ে। সঙ্গে সঙ্গে মাটিতে আছাড় খেয়ে পড়ল রতন। এবার গাছের লম্বা ছুরিটা টেনে নিয়ে যেতে লাগলো তার শরীর। হাজার চেষ্টা করেও নিজেকে কিছুতেই ছাড়াতে পারল না রতন। এক প্রবল টানে তার শরীরটা মাটিতে ঘষতে পিছিয়ে যাচ্ছে। পরের মুহূর্তে সে নিজেকে আবিষ্কার করলো গাছ থেকে উল্টো হয়ে ঝুলন্ত অবস্থায়। গাছের বাকি ঝুলে থাকা মৃতদেহগুলো এখনো একই রকম হিংস্র দৃষ্টিতে চেয়ে দেখছে তাকে। আর ঠিক তখনই গাছের পিছন দিক থেকে একটা নারী অবয়বকে হেঁটে আসতে দেখল সে। তার পরনের কাপড়টা রক্তে ভেজা, মাথা দিয়ে গড়িয়ে পড়ছে রক্ত, গালের পাশ দিয়ে গড়িয়ে পড়ছে লালা, শরীরের অর্ধেক অংশ আগুনে পোড়া। তার মুখের পোড়া অংশটার দিকে তাকিয়ে ভয়ে আবারও চিৎকার করে উঠল রতন। দুই নারীর সংমিশ্রণে যে মুখটা গড়ে উঠেছে সেটা দেখে রতনের সারা শরীর ঠকঠক করে কাঁপতে লাগলো। একটুক্ষণ পরেই সেই নারী এসে দাঁড়ালো রতনের মুখের সামনে, আর তাকে উদ্দেশ্য করে হিস হিসে কণ্ঠে বলল, টাকা চাই না তোর? টাকার বড্ড খিদে। আজ তোর সব চাহিদার এখানেই ঘটবে ইতি। কথাটা বলেই আর এক মুহূর্ত সময় না দিয়ে রতনের গলাটা হাত দিয়ে ধরে ঘুরিয়ে দিল পিছনের দিকে। কেবল একটা হাড় ভাঙার শব্দ হলো। নেতিয়ে পড়ল রতনের দেহটা। ধীরে ধীরে এবার গাছের ঝুড়িটা ছেড়ে দিল রতনের বেঁধে রাখা পা। তার নিথর দেহটা মাটিতে খসে পড়ল। তার সাথে পাল্লা দিয়ে হেসে উঠল গাছ থেকে ঝুলে থাকা বাকি প্রেতাত্মার দল। পরের দিন রতনের মৃতদেহটা ধান ক্ষেতের আলের ধারে পড়ে থাকতে দেখা গেল। সকাল সকাল জমিতে কাজ করতে আসা চাষিরাই উদ্ধার করল দেহ। খবর পেয়ে বিমলা আর সুবোধ ছুটে এলো। হ্যাঁ, ওরা বেঁচে আছে। তাহলে গতকাল রাতে রতন কি দেখল? গল্প শেষ পর্যন্ত শুনুন, নিজেরাই এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। রতনের শরীরটা ওরকম বিকৃত অবস্থায় পড়ে থাকতে দেখেও সুবোধ আর বিমলার এতটুকু কষ্ট হলো না। বিমলার ঠোঁটের কোণে শুকিয়ে থাকা কালো রক্তের দাগটা
এখনো ফিকে হয়ে যায়নি। সুবোধের জামা খুললে তার হাড় পাঁজর বের করা জরাজীর্ণ শরীরটার মধ্যে বেশ কয়েকটা কালশিটের কালো দাগ এখনো হয়তো দেখতে পাওয়া যাবে। তাই রতনের মৃত্যুতে এতটুকু দুঃখ পেল না তারা, উল্টে আনন্দ হলো। ওই নরকের পিশাচের হাত থেকে আজ তাদের মুক্তি ঘটল। এবার নিজেদের মতো শান্তিতে জীবন কাটাতে পারবে তারা। সারাদিনের দাবদাহের পর বিকেলে আকাশ কালো করে প্রকৃতির বুকে নেমে এলো ঝড়ের তাণ্ডব। মুহুর্মুহু বজ্রপাতে কান পাতা দায়। বাড়ির দাওয়ার খুঁটিতে পিঠ দিয়ে তখন বসে বসেই ঝিমোচ্ছিল বৃদ্ধা ননিবালা। কাছের কোথাও সশব্দে বাজ পড়তেই এক চমকে ঘুম ভেঙে গেল তার। ঘুম ভেঙে উঠে বসে ননিবালা বাড়ির নতুন বউ সরলার উদ্দেশ্যে বললেন, বলি ও নাথ বউ, বলি কোথায় গেলে তোমরা? শঙ্খ বাজাও, আগে শঙ্খ বাজাও। বাজ পড়ার শব্দে তো কান ঝালা ফালা হওয়ার জোগাড় হলো। কথাটা শোনার কিছুক্ষণের মধ্যেই ভিতরের বাড়ি থেকে বেজে উঠল শঙ্খধ্বনি। আজ কয়েকদিন হলো ননিবালার বড় নাতি সিধু মানে সিদ্ধেশ্বর রায়ের বিয়ে হয়েছে পাশের গ্রামের হরি চাটুর্যের মেয়ে সরলার সাথে। সিধুর বাবা মানে ননিবালার বড় ছেলে শশীভূষণ রায়, তিনি এই হরিহরপুর গ্রামের মোড়ল। আর সেই সুবাদে ছেলের বিয়ে অতি জাঁকজমকের সাথে দিয়েছেন। সে বিয়েতে পাশের বেশ কয়েকটা গ্রামের প্রভাবশালী ব্যক্তিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই কথাগুলোই এক মনে দাওয়ায় বসে ভাবছিল ননিবালা। ঠিক তখনই তার চোখ পড়ল বাড়ির ফটকের বাইরে আলো আধারিতে দাঁড়ানো একটা আবছায়া অবয়বের দিকে। বৃদ্ধ বয়স, তাই চোখের দৃষ্টিও কমে এসেছে। তাই যতটা পারা যায় চোখ ছোট করে দরজার বাইরে দেখার চেষ্টা করলেন তিনি। তবে খুব বেশিক্ষণ চেষ্টা করতে হলো না। দুই একবার বিদ্যুৎ চমকাতেই স্পষ্ট হয়ে গেল অবয়বের কায়া। দরজার বাইরে একটা পুড়ে যাওয়া শরীর অতি কষ্টে তার দুর্বল হয়ে যাওয়া পায়ের উপরে ভর দিয়ে সামান্য ঝুঁকে দাঁড়িয়ে রয়েছে। হিংস্র দৃষ্টিতে সে চেয়ে চেয়ে দেখছে সোজা ননিবালার দিকে। নিজের কাঁপা কাঁপা পায়ে কোনোভাবে দাঁড়ানোর চেষ্টা করলেন তিনি। বিফল হয়ে ধপ করে মাটিতে বসে পড়লেন। আতঙ্কে তার মুখ দিয়ে কোনো কথা সরছিল না। তার ঘোলাটে চোখ বিস্ফারিত করে ফোকলা হয়ে যাওয়া মুখটা হাঁ হয়ে শুধুমাত্র একটা নাম উচ্চারিত হলো, ঝিমলি। তারপরে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলেন ননিবালা। ওদিকে ননিবালার পড়ে যাওয়ার শব্দ শুনে তড়িঘড়ি পাশের ঘর থেকে বেরিয়ে এলো সিধুর মা বসুধা। ননিবালাকে ওভাবে মাটিতে পড়ে থাকতে দেখে চিৎকার চেঁচামেচি করে একটা হুলস্থুল বাঁধিয়ে ফেলল সে। ও মা গো, এ কি হলো গো, এ কি হলো? বলি বলি কানে কি সকলে তুলো গুজে রেখেছো? এদিকে মা যে অজ্ঞান হয়ে গেল গো। কই সব, তাড়াতাড়ি এসো এদিকে। তার ওই রকম চিৎকারে বাড়ির সকলেই পড়ি কি মরি করে হাজির হলো উঠোনে। ওদিকে রাঙা পিসি তার মায়ের ওই রকম পরিস্থিতি দেখে তুমুল কান্না জুড়ল। বাড়ির পুরুষেরা সকলে মিলে ধরাধরি করে ননিবালাকে নিয়ে গেলেন ঘরের ভিতরে। সিধু ছুটে গিয়ে ডেকে আনলো গায়ের একমাত্র কবরেজ দুলাল মশাইকে। সেদিন রাত্রে ননিবালার এলো ধুম জ্বর। জ্বরের ঘোরে ননিবালা ভুল বকতে শুরু করলেন। দুলাল ঠাকুর বললেন, অবস্থা খুব একটা সুবিধের বুঝছি না শশী। তুমি শহরে ডাক্তার আনতে লোক পাঠাও হয়ে। এত রাতে আমি ডাক্তার পাবো কোথায় দুলাল? তুমি আজ রাতের মতো ব্যাপারটা সামলে দাও, কাল ভোরেই আমি লোক পাঠাবো শহরের উদ্দেশ্যে। কথাটা কবরেজ মশাইকে বললেন শশীভূষণ। দুলাল কাকা,
দুলাল কাকা, ঠাম্মার কিচ্ছু হতে দেওয়া যাবে না, এই বলে দিলুম আমি। ঠাম্মা আমাদের সকলের মাথার ছাদ, আমি ওসব কথা শুনবো না। যেভাবেই হোক তোমাকে ঠাম্মাকে সুস্থ করতেই হবে, নইলে নইলে এই গ্রামে তোমার জায়গা হবে না, এই বলে দিলুম। বেশ রাগত গলায় এক নাগাড়ে কথাগুলো বলে থামল সিধু। ওদিকে বাইরে থেকে মুহুর্মুহু ভেসে আসছে কান্নার শব্দ। এবার ভীষণ রাগে দ্রুত পায়ে বাইরে বেরিয়ে এসে সেখানে বসে থাকা সকল মেয়ে মানুষদের উদ্দেশ্যে একটা জোরে ধমক দিল সে। এই, তোমরা চুপ করবে? কিচ্ছু হয়নি ঠাম্মির, কিছু হলো কি হলো না অমনি তোমাদের কান্না শুরু, আর একটা শব্দ যেন কারোর গলা থেকে না বেরোয়, এই আমি বলে দিলুম। কথাটা শেষ হতে না হতেই ছত্রভঙ্গ হয়ে গেল সেখানকার ভিড়। পিছনে তখন শশীভূষণ এসে দাঁড়িয়েছেন। কঠোর দৃষ্টিতে চেয়ে থেকে তিনি বললেন, কি হচ্ছে কি সিধু? তোমাকে কতবার বারণ করেছি হেন মাথা গরম করতে। শোনো, কবরেজ তো নিজের মতো চেষ্টা করছে, একবার মায়ের অবস্থা সামলাতে দাও, কালই আমি শহরে লোক পাঠাবো ডাক্তার আনতে। শশীভূষণের কথায় সামান্য ঠান্ডা হলো সিধু। তারপর দ্রুত পায়ে এগিয়ে গেল ননিবালার ঘরের দিকে। বরাবরই সিধুর টান ননিবালার দিকে একটু বেশি। সিধুর পিঠোপিঠি ছোট ছেলে শীতল জন্মানোয় ছেলেবেলাটা সিধুর কেটেছিল এই ননিবালারই কোলে। তাই আপদে বিপদে সবসময় সিধু ননিবালারই পরামর্শ নিয়ে এসেছে। ননিবালা তাকে যা আদেশ করে বা যা উপদেশ দেয় সে মাথা পেতে নেয়। তাই আজ ননিবালাকে মৃত্যু শয্যায় দেখে সিধুর আর মাথা ঠিক নেই, একেবারে ভেঙে পড়েছে সে। কথাগুলো সিধুর চলে যাওয়া পথের দিকে চেয়ে চেয়ে ভাবছিল শশীভূষণ। এই বাড়ির বেশিরভাগ সিদ্ধান্ত এখনো ননিবালাই নেন। তাই মায়ের এরকম শারীরিক অবস্থার প্রভাব যে শশীভূষণের ওপরেও পড়েছিল সেটা বলাই বাহুল্য। তাই আর বেশি কিছু না ভেবে তিনিও দ্রুত পায়ে এগিয়ে গেলেন ননিবালার ঘরের দিকে। অন্ধকারে মাথায় হাত দিয়ে বসেছিলেন বসুন্ধরা দেবী। ঝিমলির মৃত্যুর এখনো কোনো মীমাংসা হয়নি। তার অপমৃত্যুকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না তিনি। আগে গ্রামের কিছু প্রভাবশালী মানুষের বাড়িতে রান্নার কাজ করে নিজের আর ঝিমলির জন্য দুবেলা দুটো আহারের ব্যবস্থা করতেন, কিন্তু ঝিমলির মৃত্যুর পর থেকে সেসব পাঠ চুকিয়ে দিয়েছেন তিনি। আজকাল গ্রামের কিছু সহৃদয় ব্যক্তি দুবেলা দুমুঠো খেতে দিলে তার খাওয়া হয়, না হলে উপবাস। আগের মতন অমন কোনো বাড়িও আর নেই তার। আগে রোজ দুবেলা ঝাঁট দিয়ে গোবর জল ছিটিয়ে নানাবিধ আলপনা এঁকে সবসময় শুদ্ধ বস্ত্রে থাকতেন বসুন্ধরা দেবী। ঝিমলি মেয়েটিও হয়েছিল একেবারে তারই মতো। গরিব বাড়ির মেয়ে হলেও সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসত সে। বসুন্ধরা দেবীর খুব ইচ্ছে ছিল ঝিমলিকে সুপাত্রস্থ করার, কিন্তু কালের করাল পরিহাসে সে স্বপ্ন হয়েই রয়ে গেল তার। আজকাল আর আগের মতো ঝাঁট না পড়ায় বাড়ির আনাচে কানাচে জমেছে স্তূপীকৃত ময়লা। নিজের পোশাক পরিচ্ছদের ওপরেও তেমনই নজর নেই আর তার। এই তো কয়েকদিন আগে মোড়ল গিন্নি এসেছিল তার কাছে। তার একমাত্র ছেলের বিয়ের রান্না তাকে দিয়েই করাতে চায় সে, কিন্তু এসে এই চারিদিকে একবার দৃষ্টিপাত করেই নাক সিটকে বলেছিল, ইস, এ কি আল করেছো বাড়ির? বলি, তোমার কি ঘেন্না বলেও কোনো বস্তু নেই না? তারপর গলার স্বরে যতটা সম্ভব দুঃখ ফোটানো যায় ফুটিয়ে তুলে বলেছিল, আমি এসেছিলুম তোমাকে কিছু কাজ দিতে। বলি, আর কতদিন এভাবে নাতনির মৃত্যুতে শোক পালন করবে? কে পুড়ে বাঁচতে হবে নি তোমাকে? কিন্তু এ বাড়ির যা হাল দেখছি, তোমাকে দিয়ে আর কাজ হবে না, সে ভালোই বুঝতে পারছি আমি। তার ওইসব কথায় বসুন্ধরা দেবী যে বিন্দুমাত্র কর্ণপাত করছেন না সেটা বুঝতে পেরে
মোড়ল গিন্নির রাগে গা জ্বলে উঠেছিল। তাই যাবার সময় একবার তার দিকে ফিরে বলেছিল, দেখো ভাই, তোমার নাতনির যে স্বভাব চরিত্রের ভালো ছিল নি সে আর কাউকে বলে দিতে হবে নি, কিন্তু তা বলে তুমি যেভাবে তার জন্য সবকিছু শিখে তুলে দিয়েছ, এ তুমি মোটেই ভালো করনি। এতে আখেরি তোমারই ক্ষতি হবে। কথাটা শুনে রাগে বসুন্ধরার সারা গা জ্বলে উঠেছিল। বিকৃত হয়ে গিয়েছিল তার সৌম্য সুন্দর স্নেহসুলভ চেহারা। নিজের মৌনতা ছেড়ে রুদ্রমূর্তি ধারণ করে তিনি বলেছিলেন, কাটা গায়ে নুনের চিটে দিতে এসেছিস মুখ পুরি? তুই কি ভেবেছিস আমি কিছু জানি না? তোরা যে আমার কি সর্বনাশ করেছিস আমি সব জানি। এই আমি আজ এখানে দাঁড়িয়ে তোর সারা পরিবারকে অভিশাপ দিলাম। যদি এই পৃথিবীতে চন্দ্র সূর্য উদয় হয় তো তোর বংশ ধ্বংস হতে আর বেশি দেরি নেই রে হতভাগী। যা যা গিয়ে নিজের ঘর সামলা, চলে যা। মোড়ল গিন্নি অবাক বদনে বসুন্ধরা দেবীর দিকে বেশ কিছুক্ষণ চেয়েছিলেন। সে ভাবতেও পারেনি গ্রামের মোড়লের স্ত্রীকে গ্রামের একজন অসহায় বৃদ্ধা এভাবে শাপশাপান্ত করবে। তাই আর এক মুহূর্ত সেখানে দাঁড়ানোর সাহস করেননি তিনি। তড়িঘড়ি বেরিয়ে এসেছিলেন বসুন্ধরা দেবীর ভিটে ছেড়ে। রাতের শেষ ট্রেনে আজ অনেকদিন পর গ্রামে ফিরছে তরুণ মণ্ডল। কোনো একটা কাজের দরুন বেশ কিছুদিন তাকে কাটাতে হয়েছিল গ্রামের বাইরে। স্টেশন থেকে নেমে কিছু দূর আসার পর একটা বিশাল মাঠ পার করে তবে গ্রামে ঢোকার রাস্তা পাওয়া যায়। এই রাস্তাটা ধরে সোজা হেঁটে এলেই কয়েকটা বাড়ির পরেই তার বাড়ির দরজাটা দেখা যাবে। এত রাতে বাড়ি যাওয়ার জন্য কোনো টোটো বা বিকল্প কোনো যানবাহনের যে ব্যবস্থা স্টেশনের বাইরে থাকবে না সেটা জেনেই সে আর দেরি করল না, পা চালালো বাড়ির উদ্দেশ্যে। ঘন অন্ধকারে ঘেরা বিশাল পথটার সামনে এসে থমকে দাঁড়িয়ে পড়ল তরুণ। নির্জন মাঠের যেদিকেই চোখ যায় সেদিকেই জমে আছে চাপ চাপ অন্ধকার। কেউ যেন আলকাতরা লেপে দিয়েছে মাঠের গায়ে। তার মধ্যে আজ আবার অমাবস্যা, তাই আকাশে চাঁদটাও অনুপস্থিত। অন্ধকার মাঠের মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছে অসংখ্য জোনাকির দল। সব মিলিয়ে বেশ একটা গা ছমছমে পরিবেশের সৃষ্টি হয়েছে। আর সেই পরিবেশের প্রভাবে সৃষ্টি হয়েছে মনের দুর্বলতা। কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে মনে সাহস জোগাড় করল তরুণ মণ্ডল। দুর্বলতা দূরে সরিয়ে হাঁটা লাগালো সে। দ্রুত পায়ে মাঠের কিছুটা পথ পেরিয়ে মাঝ বরাবর আসতেই হঠাৎ করেই মাঠের মধ্যখানে একটা বিশাল গাছকে দাঁড়িয়ে থাকতে দেখল। অন্ধকারের মধ্যে একটা দানবের মতো নিজের ডালপালা মেলে দাঁড়িয়ে রয়েছে ঝাঁকড়া গাছটা। থমকে দাঁড়িয়ে পড়ল তরুণ। বেজায় অবাক হলো সে। মনে মনে ভাবল, এ কোন ভোজবাজি রে বাবা! জন্ম থেকে এই গ্রামের বাসিন্দা আমি, আজ অব্দি এই গাছটাকে কোনোদিনও এখানে দেখিনি। তাহলে রাতারাতেই এত বড় গাছ জন্মানো কিভাবে সম্ভব? মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে তখন তরুণ নিরীক্ষণ করছিল গাছটাকে। ঠিক তখনই হঠাৎ করে নিস্তব্ধতা ভেদ করে তার কানে ভেসে এলো একটা চেনা ডাক। যাক বাবা, এ নিঝুম পুরীতে একজন চেনা মানুষের গলা তো পাওয়া গেল। ধরে প্রাণ এলো তার। হঠাৎ করেই সে দেখল গাছটার পিছন থেকে অন্ধকার ফুঁড়ে তার সামনে উপস্থিত হলো রতনের দেহটা। তারপরেই বেশ উত্তেজিত হয়ে নিজের দুই হাতে তরুণের শরীরটাকে চেপে ধরে বলল, পালা পালা এখান থেকে। ওরা সব জেনে গেছে তরুণ, পালা পালা। রতনের হঠাৎ এরকম উদ্ভ্রান্তের মতো অবস্থা দেখে একটু অবাকই হলো তরুণ। সে যে কি বলতে চাইছে কিছুই বুঝে উঠতে না পেরে তাকে থামানোর চেষ্টা করে বলল,
কার কথা বলছিস তুই? কি হয়েছে তোর? আরে কে জেনে গেছে? আরে একটু খোলসা করে বল ভাই। তরুণের এই কথা রতনের যেন কানেই গেল না। সে একভাবে নিজের মতো বিড়বিড় করে চলল। তাকে আরও কিছু জিজ্ঞেস করতেই যাবে, তবে তার আগে এবার রতন তরুণের খুব কাছে এসে উপস্থিত হলো আর তার একেবারে কানের কাছে মুখ এনে বলল, এই নামটা শুনেই বেশ কয়েক পা পিছিয়ে এলো তরুণ। সে যে নিজের কানকে ঠিক বিশ্বাস করতে পারছে না সেটা প্রকাশ পেল তার তোতলানো দেখে। ঝিমলি আসবে কি করে? ওকে তো আমরা... কথাটা শেষ হওয়ার আগেই তার মুখটা চেপে ধরল রতন। তারপর তার উদ্দেশ্যে ফিসফিসিয়ে বলল, ও কথা তুই মুখে আনিস না ভাই, ও শুনে নেবে, তারপর তোরও আমার মতোই অবস্থা করবে। এই কথা বলে কয়েক পা পিছিয়ে এলো রতন। তারপর হঠাৎ করেই একটা বিশ্রী শব্দ করে মরাত শব্দে পিছন দিকে ঘুরে গেল রতনের মাথাটা। নিজের শরীরটাকে একই অবস্থায় রেখে ধীরে ধীরে পিছিয়ে গেল সে। তারপর একটা সময় অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। আকস্মিক এমন একটা ঘটনা যে তাকে প্রত্যক্ষ করতে হবে সেটা হয়তো তরুণ ভাবতেই পারেনি। তার সারা গায়ের পশম খাড়া হয়ে গেল। কি করবে কিছু বুঝে উঠতে না পেরে কিংকর্তব্য বিমূঢ়ের ন্যায় দাঁড়িয়ে থাকলো সেখানেই। পায়ের নিচের মাটি যেন অনুভব করতে পারছিল না সে। কতক্ষণ ওভাবে দাঁড়িয়েছিল সে জানে না। হঠাৎ একটা সময় তার যেন চেতনা ফিরল। নিজেকে আবিষ্কার করল অন্ধকারে ফাঁকা মাঠে সম্পূর্ণ একা অবস্থায়। রতন তাহলে বেঁচে নেই? তাহলে এক্ষুনি আমি কাকে দেখলাম? কথাটা ভাবতেই আবারও সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। তার মানে সেদিনের ঘটনাটা গ্রামের আর কেউ না জানুক, জেনেছে। আর ভাবতে পারল না তরুণ। তাদের যে কি পরিণতি হতে চলেছে সেটা কিছুটা বোধহয় আঁচ করতে পারছে সে। এবার কোনো দিকে আর না তাকিয়ে সোজা পালানোর জন্য প্রস্তুতি নিতেই হঠাৎ করেই তার সামনে ঝুলে পড়ল আগুনে ঝলসে যাওয়া দুটো বিভৎস পা। ঘটনার আকস্মিকতায় সেই পায়ের দিকে তাকিয়ে আতঙ্কে চিৎকার করতেও ভুলে গেল সে। ঠিক তখনই শুকনো মাঠে একটা ধুলোর ঝড় উঠল। চারিদিক প্রায় ঢেকে যেতে লাগলো সেই ঝড়ে। তরুণ দেখল গাছটার এক একটা ডালে স্পষ্ট হয়ে উঠছে এক একটা মৃতদেহ, আর প্রতিটা মৃতদেহই গাছের ডাল থেকে ফাঁসি লাগানো অবস্থায় ঝুলছে। সেই বিভৎস মৃতদেহগুলোর সকলেরই মুখ থেকে বেরিয়ে এসেছে এক গলা জিভ। তরুণ ভালোভাবে বুঝতে পারল এক মৃত্যু ফাঁদে পড়েছে সে, আর তার পালানোর বোধহয় পথ নেই। তবু একটা শেষ চেষ্টা করার জন্য পিছনে ঘুরতেই একটা শক্ত হাত এসে চেপে ধরল তার গলা। ধীরে ধীরে সেই হাত সাঁড়াশের মতো চেপে বসতে লাগলো তার গলায়। যন্ত্রণায় কুঁকিয়ে উঠল তরুণ। বন্ধ হয়ে যাওয়া চোখে দেখল তার সামনে এসে দাঁড়িয়েছে ঝিমলি। তরুণের মুখটাকে সে ধীরে ধীরে টেনে আনতে লাগলো তার মুখের খুব কাছে। এবার ঝিমলির মুখ থেকে বেরিয়ে এলো একটা বিশাল মোটা জিভ। পরক্ষণে সেটা প্রবেশ করলো তরুণের মুখের ভেতর। যন্ত্রণায় ছটফট করতে লাগলো তরুণের শরীরটা। তার চোখ কপালে উঠল, মুখ থেকে বেরিয়ে এলো রক্ত। কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ না করা পর্যন্ত তাকে রেহাই দিল না ঝিমলি। একটা সময় ছটফট করতে করতে নিথর হয়ে গেল তরুণের দেহটা। সেটাকে এবার প্রচন্ড আক্রোশে মাটিতে আছড়ে ফেলল ঝিমলি। তরুণের শাস্তি ওখানেই শেষ হলো। পরক্ষণে থেমে গেল ধুলোর ঝড়। ঝিমলির শরীরটা হেঁটে যেতে যেতে মিশে গেল গহীন অন্ধকারে। তখনও
ওই গাছের পিছনে মোটা গুঁড়িতে নিজের পিঠ ঠেকিয়ে বসেছিল একটা শরীর। তার সারা দেহ রক্তে রাঙা, এক বিচিত্র হাসি হাসছে সে হাসিতে মিশে রয়েছে প্রবল এক জিঘাংসা। এ পৃথিবীর বুকে ঘটা সকল পাপকে নিঃশেষ না করে এ জিঘাংসা বোধহয় থামবে না। একটা অন্ধকারময় পঙ্কিল স্থানে জমে থাকা চাপ চাপ কুয়াশার মধ্যে বিশাল গাছটাকে প্রত্যক্ষ করলেন ননিবালা। এই গাছ উনি ছেলেবেলাতেও একবার দেখেছিলেন। যে স্থানে গাছটা তার নিজের সমস্ত অস্তিত্ব বহাল রেখে নিজের সুদীর্ঘ ডালপালা প্রসারিত করে অপেক্ষমান, সেই স্থানটা বড্ড চেনা লাগলো তার। একবার পিছন ফিরে তাকাতেই নিজের বাড়ির ভিটেটা চোখে পড়ল। ওই যে দেখা যাচ্ছে বাড়ির পিছনের রান্নাঘরের জানলাটা। ওই জানলা দিয়ে বড় মনোযোগ সহকারে নিজের ছেলেবেলার সঙ্গী বসুন্ধরা দেবীকে রান্না করতে দেখতে পেলেন উনি। হঠাৎ মনে পড়ে গেল, হ্যাঁ, বসুন্ধরা তার ছেলেবেলার প্রিয় সই। একই গ্রামে বিয়ে হয়েছিল তাদের। তাতে প্রথম দিকে মনে মনে বেশ খুশি হয়েছিল তারা দুজনেই। প্রথম তারা একে অপরের সাথে ভালোভাবে সম্পর্ক রেখে চলছিল, কিন্তু বাদ সাধল তার শ্বশুর মশাই নরনারায়ণ রায়। রায়রা ছিল বংশ পরম্পরায় এই গ্রামের মোড়ল, আর তাদের বাড়ির নববধূ কিনা এক গরিব চাষির পুত্রবধূর সাথে সখ্যতা বজায় রাখবে, এ তো চরম নিন্দনীয় বিষয়। তাই শ্বশুর বাড়ির মান রক্ষা করতে সর্বসম্মুখে ননিবালা বসুন্ধরাকে এড়িয়ে চলতে থাকল। তার এইরূপ ব্যবহারে বেজায় আঘাত পেল বসুন্ধরা, সেটা যদিও ননিবালা জানতেন। আর সেই তখন থেকেই গড়ে উঠেছিল তার কঠিন ব্যক্তিত্ব। সেই সময় থেকে এই সংসারের ভালো মন্দ সব দিকেই চোখ রেখেছিলেন উনি। নিজের সংসারের মঙ্গলের সামনে আর কারোর মঙ্গল তার চোখে পড়ত না কখনো। বসুন্ধরাকে তাদের রান্নাঘরে এক মনে রান্না করতে দেখে একে একে সব মনে পড়ে গেল তার। সেদিন তাদের বাড়িতে ছিল সত্যনারায়ণ পুজো। প্রচুর আত্মীয় পরিজনের সমারোহ ছিল সেদিন বাড়িতে। অত মানুষের রান্না বাড়ির মানুষদের পক্ষে সম্ভব ছিল না, তাই রান্নার জন্য তলব করা হয়েছিল বসুন্ধরাকে। বসুন্ধরা স্বামী বিয়োগের পর থেকেই গ্রামে রান্নার কাজ করে এসেছে বরাবর। তার এমনিতে রান্নার হাত খুব ভালো। সেদিন বাড়িতে অতিথির পরিমাণ একটু বেশি থাকায় বৃদ্ধা বসুন্ধরা হাতে হাতে কাজ এগোনোর জন্য সঙ্গে এনেছিলেন তার নাতনি ঝিমলিকে। বাপ মা মরা মেয়েটাকে এর আগেও বহুবার দেখেছেন ননিবালা, কিন্তু সেই দিনটা ছিল একটু অন্য রকমের। সেদিন বাড়ির সকলের চোখ এড়িয়ে বহুবার সিধুকে ঝিমলির আশেপাশে ঘুরতে দেখে ননিবালা ঝিমলির ওপর বেশ বিরক্ত হয়েছিলেন। তাছাড়া এরকম যুবতী মেয়েকে নিজের সাথে একটা অনুষ্ঠান বাড়িতে আনার জন্য মনে মনে বসুন্ধরাকে বেজায় গালমন্দ করেছিলেন। তাই কাজের শেষে যখন বসুন্ধরা আর ঝিমলি শশীভূষণের কাছে নিজের ন্যায্য টাকা চাইতে আসে, তখন তার পাশে বসে থাকা ননিবালা চাপা স্বরে বেশ কিছু কটু কথা শোনায় তাদের। 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, এখনো শিক্ষে হয়নি তোর? হ্যাঁ, এই কাঁচা বয়সের মেয়েটাকে এখানে না আনলেই চলছিল না। আর তুই বা কেমন মেয়েগা? হ্যাঁ, সমানে ছেলেটার পিছনে ঘুর ঘুর করে যাচ্ছিস। তা বসুন্ধরা নাতনিকে তো বেশ ভালোই শিক্ষে দিয়েছিস দেখছি। এহেন কথা শুনে সেদিন কান্নায় ভেঙে পড়েছিল বসুন্ধরা আর ঝিমলি।
শশীভূষণও বেশ আশ্চর্য মুখ করে তাকিয়েছিল মায়ের দিকে। এসব কি বলছিস ননি? আমরা গরিব হতে পারি, তা বলে এরকম অপবাদ দিস নি। আমার বয়স হয়েছে, তাও 2 পয়সার জন্য লোকের বাড়ি কাজ করতে হয়। অত মানুষের রান্না আমার দ্বারা সম্ভব ছিল না, তাই তো নাতনিটাকে এনেছিলুম সঙ্গে। বসুন্ধরার কোনো কথার উত্তর না দিয়ে ননিবালা সেদিন মুখ ফিরিয়ে নিয়েছিল তার এক সময়কার প্রিয় সইয়ের দিক থেকে। বাড়ি ভর্তি অতিথিদের মধ্যে আর কথা বাড়ানো ঠিক হবে না ভেবে শশীভূষণও তাড়াতাড়ি তাদের পাওনা গণ্ডা মিটিয়ে বিদায় করেছিল সেদিন। বেরিয়ে যাওয়ার সময় যে করুণ দৃষ্টি নিয়ে ননিবালার দিকে তাকিয়ে দেখেছিল বসুন্ধরা, সেই দৃষ্টি যেন মনের মধ্যে গেঁথে গিয়েছিল তার। দাঁড়িয়ে দাঁড়িয়ে এসবই ভাবছিল ননিবালা। এমন সময় হঠাৎ বিশাল বৃক্ষটা ঝড়ের বেগে দুলতে শুরু করল। ননিবালা চারিদিকে তাকিয়ে দেখল, এ কি, এ কোথায় এসে পড়েছে সে? মুহূর্তের মধ্যে উধাও হয়ে গিয়েছে তার বাড়িঘর, আর কোনো এক মন্ত্র বলে সে এসে দাঁড়িয়েছে একটা শ্মশান ভূমির ওপরে। চারিদিকে ধিকিয়ে ধিকিয়ে জ্বলছে চিতার আগুন, সেই আগুনের তাপে পুড়ে যাচ্ছে তার সারা শরীর। তার থেকে মাত্র কিছুটা দূরেই শোয়ানো রয়েছে কয়েকটা মৃতদেহ। চারিদিক থেকে ভেসে আসছে মানুষের হাহাকার আর কান্না। শ্মশানের ঠিক মাঝ বরাবর সেই বিশাল গাছটাকে দেখতে পেল ননিবালা। তার পাতার রং এখন আগুনের মতো লাল, তার গোড়া দিয়ে বয়ে যাচ্ছে রক্তের বন্যা, ঠিক যেমনটা সে দেখেছিল তার ছোটবেলার স্বপ্নে। হঠাৎ করেই ওখানে উপস্থিত মানুষগুলোর মধ্যে কেউ একজন বলে উঠল, এবার মৃতদেহগুলোকে চিতায় তোল সকলে। কথাটা শুনেই ঠান্ডা হয়ে গেল ননিবালার শরীর। সে তাকিয়ে দেখল সকলে মিলে বেশ কয়েকটা দেহকে ধরাধরি করে চিতায় তুলছে। ঠিক এই সময় লাশগুলোর থেকে কাপড়ের ঢাকা সরে যেতেই যে দৃশ্য ননিবালার চোখে পড়ল, তাতে তার শিরদাঁড়া দিয়ে বয়ে গেল একটা হিমশীতল রক্তস্রোত। তার সামনে শোয়ানো আছে তার ছেলে শশীভূষণ আর নাতি সিধুর মৃতদেহ। নিজের হাতে সাজানো সংসারের শেষ পরিণতি এখন দেখছে সে। তার মতো বৃদ্ধার দুর্বল হৃদয় সব সহ্য করতে পারল না, তক্ষুনি জবাব দিয়ে দিল। মাটিতে লুটিয়ে পড়ল ননিবালা। ভোর পর্যন্ত আর অপেক্ষা করতে হলো না তাদের। সেদিন রাতেই স্বপ্নের মধ্যে মৃত্যু হল ননিবালার। পাশে বসে থাকা শশীভূষণই প্রথম প্রত্যক্ষ করল সে দৃশ্য। তারপর একে একে যখন বাড়ির বাকি সকলে জানতে পারল যে ননিবালা ইহজগতের মায়া ত্যাগ করে পরলোকে পাড়ি দিয়েছে, তখন কান্নায় ভেঙে পড়ল সকলে। ওদিকে ভোর হতে না হতেই তরুণের বিকৃত মৃতদেহ পড়ে থাকতে দেখা গেল মাঠের মধ্যে। তার চোখ ছিল বিস্ফারিত, বিশাল হাঁ মুখ থেকে নির্গত রক্ত শুকিয়ে কালচে হয়ে গিয়েছিল গালের পাশে। গোটা শরীরটাই ছিল রক্তে ভেজা। ওদিকে যখন ননিবালার মৃতদেহ সৎকারের জন্য সাজানো হচ্ছিল, ঠিক তখনই গ্রামের একটা ছেলে ছুটে এসে তরুণের হত্যার খবর দিল মোড়ল মশাইকে। সে কথাটা সেখানে উপস্থিত বাড়ির আরও 5টা মানুষের কান এড়াল না। ননিবালার মৃতদেহ যখন বাড়ি ছেড়ে শ্মশানের পথে যাত্রা করল, তখন তার ছেলেবেলার খেলার সঙ্গীটি একটা বড় ছাতিম গাছের আড়ালে দাঁড়িয়ে ভেজা চোখে সবটা প্রত্যক্ষ করল। ননিবালার শেষ যাত্রায় অংশ নেওয়ার মতো ক্ষমতা তার নেই, তাই কেবল দূর থেকে তার আত্মার শান্তি কামনা করল বসুন্ধরা দেবী। সন্ধেবেলা ননিবালার ফাঁকা ঘরের মধ্যে একটা তেলের প্রদীপ নিভু নিভু অবস্থায় নিজের চারিদিক আলোকিত করার প্রবল চেষ্টায় যখন ব্যস্ত, তখন ননিবালার ঘরের বাইরে বসে সেই প্রায় নিভে যাওয়া প্রদীপের দিকে চেয়ে
তামাক টানছিল শশীভূষণ। একটা কথা তার এখন বড্ড মনে পড়ছে। সেদিনটাতেও সে ননিবালার ঘরের বাইরে এরকমই দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা শুনেছিল। সিধুকে অত রাতে ব্যস্তভাবে বাইরে থেকে ফিরে সোজা ননিবালার ঘরের দিকে দ্রুত ঢুকে যেতে দেখে একটু সন্দেহ হয়েছিল তার। তাই দরজার বাইরে দাঁড়িয়ে কান পাততেই সে শুনেছিল সিধু তার ঠাম্মি ননিবালাকে বলছে, টামি টামি, আমি একটা ভীষণ বড় ভুল করে ফেলেছি। টামি, আমাকে ক্ষমা করো। কি এমন করেছিস তুই? হ্যাঁ, কি অঘটন বাঁধালি আবার? ওদিক থেকে সিধুর ভয়ার্ত কণ্ঠস্বর ভেসে আসে তার কানে। আমি আমি ঝিমলিকে পুড়িয়ে মেরেছি আজ। বিশ্বাস করো টামি, ঝিমলির আমাকে বারবার প্রত্যাখ্যান আমার সহ্য হচ্ছিল না, একদম না, সহ্য হচ্ছিল না। তাই আমি নিজেকে সামলাতে পারিনি। তাই আজ রাতের অন্ধকারের সাহায্য নিয়ে আমি আগুন লাগিয়ে দিয়েছি ঝিমলির ঘরে। আর সেই আগুনে। কথাটা সম্পূর্ণ করতে পারে না, ননিবালার বিচলিত কণ্ঠস্বর শোনা যায়। এসব তুই কি বলছিস? কি করেছিস তুই? এটাকে শেষে পুড়িয়ে মারলি? হে ভগবান, এ পাপ তুই করলি। এ কথা শোনার আগে আমার মরণ হলো না কেন? কথাটা বলে ডুকরে কেঁদে উঠেছিল ননিবালা সেদিন। এদিকে আর দাঁড়িয়ে থাকতে না পেরে শেষে বন্ধ দরজাটা সশব্দে খুলে ভেতরে প্রবেশ করে শশীভূষণ। তাকে দেখে ভীষণভাবে হকচকিয়ে যায় সিধু, কিন্তু ননিবালা নিশ্চুপ। তার মুখে কোনো অভিব্যক্তি ফুটতে দেখা যায় না সেদিন। বেশ কিছুক্ষণ অবাক হয়ে নিজের ছেলের দিকে তাকিয়েছিল শশীভূষণ, কিন্তু সে কিছু বলে ওঠার আগেই ননিবালা শশীভূষণের উদ্দেশ্যে বলেছিল, যা হয়েছে তাকে পাল্টানোর সাধ্য আমাদের কারোর নেই। তাই ব্যাপারটাকে ধামা চাপা দেওয়া ছাড়া আমাদের কাছে কি আর কোনো রাস্তা আছে খোকা? মা, তুমি এসব কি বলছো? এতক্ষণে হয়তো সারা গ্রামে হইচই পড়ে গেছে ঘটনাটা নিয়ে। আমিও সব জানি না। এই চার দেওয়ালের বাইরে এই ঘটনা যেন কোনোভাবেই না যায়। এই রায় পরিবারের সম্মান আমি এত দিন ধরে বুকে করে আগলে রেখেছি। আমার শ্বশুর মশাই নরনারায়ণ রায় মৃত্যুর পূর্বে আমার কাঁধে যে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন, আমি সেই দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করেছি আজ অবধি। সেই সম্মান একটা ওই তুচ্ছ মেয়েকে আমি নষ্ট করতে দেব না। যদি ভেবে থাকো তোমরা, তাহলে তা তোমরা ভুল করছো। এই ঘটনা যেন কারোর সামনে না আসে, সেটা দেখার দায়িত্ব তোমার। এটা আমার আদেশ মানবে। কথাটা বলার পরেই ননিবালা চোখ সরিয়ে নিয়েছিল তাদের দিক থেকে। এরপর যে আর কোনো কথা বলা চলে না, সেটা শশীভূষণ বুঝতে পারে। জ্ঞান হওয়ার পর থেকেই ননিবালার এই কঠিন রূপ দেখে সে অভ্যস্ত। পরিবারের সম্মানের কথা উঠলেই উনি বড্ড একরোখা হয়ে পড়েন। ঠিক ভুল ন্যায় অন্যায়
কিছুরই তখন আর বিচার করেন না। তাই মায়ের আদেশকে শিরোধার্য করে সেদিন ঘর থেকে বেরিয়ে গিয়েছিল শশীভূষণ। আজ শূন্য ঘরখানার দিকে এক দৃষ্টে চেয়ে এসব কথাই ভাবছিল শশীভূষণ। যে পাপ সে মায়ের কথায় সেদিন করেছিল, সে পাপের যে কোনো ক্ষমা হয় না। আজ অবধি বসুন্ধরা দেবীর সামনে গিয়ে তাই সে দাঁড়াতে পারেনি। একটা অপরাধ বোধ যেন ভিতর থেকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে তাকে, শেষ করে দিচ্ছে তার দৈনন্দিন জীবন। কথাগুলো মনে হতেই বড্ড কষ্ট উপলব্ধি করল সে মনে মনে। চারপাশটা বড্ড বদ্ধ লাগতে শুরু করল তার। তাই আর থাকতে না পেরে বাইরে বেরিয়ে এলো। চারিদিকে চেয়ে দেখল একবার। সারা গ্রাম এখন নির্জনতার চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। নিজের আশেপাশে একটি প্রাণীরও অস্তিত্ব উপলব্ধি করতে না পেরে মনে মনে একটু শান্তি পেল। তার এই কলুষিত মুখ সে এখন কারোর সামনেই দেখাতে নারাজ। হঠাৎ করেই নির্জনতার চাদর ভেদ করে সামনের অন্ধকারের মধ্যে থেকে একটা চেনা গলার ডাক শুনতে পেল সে। ডাকের উৎসস্থলের দিকে তাকাতেই সেখানে অন্ধকারের মধ্যে ননিবালাকে দাঁড়িয়ে থাকতে দেখল। ননিবালা মধুর কণ্ঠে ডাকছে তাকে। আমার কাছে আয়, কাছে আয় দেখি। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না শশীভূষণ। এ কাকে দেখছে সে? এ তো শশীভূষণের চিন্তা ভাবনা সব যেন আড়ষ্ট হয়ে যায়। যে শীতল ডাক তার কানে ভেসে আসছে তাকে কোনোভাবেই অগ্রাহ্য করা যায় না। তাই ক্ষণিক দাঁড়িয়ে থেকে টলমল পায়ে সে হেঁটে যেতে লাগলো ওই ডাক লক্ষ্য করে। আগে আগে ননিবালা আর তার পিছু পিছু শশীভূষণ চলেছে গ্রামের পথ ধরে এক অজানা দেশের উদ্দেশ্যে। ধীরে ধীরে পথের আশেপাশের গাছপালা, মাঠঘাট সবই কেমন অজানা ঠেকছে তার। কিন্তু তাও মন্ত্রমুগ্ধের মতো চলেছে ননিবালার পিছু পিছু। এভাবে কিছুক্ষণ চলার পর একটা অপেক্ষাকৃত গাছপালায় ভরা নির্জন ঘন অরণ্যে এসে শেষ হলো তাদের যাত্রা। হঠাৎ মুখ তুলে সামনে তাকাতেই একটা বিশাল বৃক্ষ চোখে পড়ল তার। এবার সেই গাছের গোড়ায় ননিবালাকে বসে থাকতে দেখল। ননিবালা যে আর জীবিত নেই সেটা তো শশীভূষণ জানেই, কিন্তু আজ যেন অনেক প্রশ্নের উত্তর চাওয়া বাকি। তাই এগিয়ে গেল ননিবালার দিকে। তারপর মা সম্বোধন করে বলল, মা, আমাকে দিয়ে ওই পাপ কাজ কেন করালে মা? এত জেদ কিসের? কেন বারবার বংশের ঠুনকো মর্যাদা রক্ষা করতে বারে বারে আমাকে ঠেলে দিয়েছ পাপের পঙ্কিল গহ্বরে? আজ আমার এই বৃদ্ধ বয়সে আমি যে পাপ করতে বাধ্য হয়েছি তার থেকে যে আমি কিছুতেই নিস্তার পাচ্ছি না মা। এই অপরাধ বোধ থেকে আমাকে মুক্তির পথ বলে দাও মা, দয়া করে বলে দাও। ননিবালা নিশ্চুপ। এক নাগাড়ে বেশ কিছুক্ষণ শশীভূষণের দিকে তাকিয়ে থাকলেন তিনি। তারপর শশীভূষণের মুখ থেকে চোখ সরিয়ে নিয়ে তাকালেন ওই বিশাল গাছটার একটা ডালের দিকে। ননিবালার দৃষ্টি অনুসরণ করে গাছটার ঝুঁকে থাকা একটা ডালের দিকে তাকাতেই চমকে গেল শশীভূষণ। সেখান থেকে ঝুলে আছে একটা ফাঁসের দড়ি। দড়িটা দেখেই গা ছমছম করে উঠল তার। মুখ ফিরিয়ে একবার চাইল ননিবালার দিকে। ননিবালার চোখ থেকে তখন গড়িয়ে পড়ছে অশ্রুধারা। ভেজা চোখে স্নেহ মাখানো হাতটা অতি যত্নে সে একবার বুলিয়ে দিল শশীভূষণের মাথায়। সে হাতের স্পর্শে ছোটবেলার স্নেহ অনুভব করল শশীভূষণ। আর কোনো ভয় অনুভূত হচ্ছে না। এবার একটা দীর্ঘশ্বাস ছেড়ে থমথমে মুখে উঠে দাঁড়ালো শশীভূষণ।
তারপর ধীরে ধীরে এগিয়ে গেল গাছটার দিকে, যেখান থেকে ফাঁসির দড়িটা ঝুলছিল। সেখানে মাটিতে গেঁথে থাকা একটা অপেক্ষাকৃত উঁচু পাথরের ওপর উঠতেই নাগাল পেয়ে গেল দড়িটার। নিজের কাঁপা কাঁপা হাতে সেটাকে গলিয়ে ফেলল গলায়। তারপর আর এক মুহূর্ত অপেক্ষা না করে শূন্যে মেলে ধরল নিজের পা দুটো। আজ অবধি কোনোদিনও শশীভূষণ তার মা ননিবালার কথা অমান্য করেনি, তাহলে আজই বা অমান্য করত কোন সাহসে? গাছটার গায়ে তখনও পিঠ দিয়ে বসেছিল ননিবালা। যখন দড়িটা শশীভূষণের গলায় চেপে বসছে, তখন ধীরে ধীরে তার অবয়ব শত ধূলিকণায় পরিণত হয়ে বিলীন হয়ে যাচ্ছে প্রকৃতির বুকে। পরদিন সকালে আবারও কান্নার শব্দ শোনা গেল রায়বাড়িতে। আজ হরিহরপুর গ্রামের মোড়ল শশীভূষণ বাবুর ঝুলন্ত মৃতদেহ পাওয়া গিয়েছে চণ্ডী মণ্ডপের ধারে যে বিশাল বটগাছটা আছে তারই একটা শক্ত ডালে। কোনো এক অজ্ঞাত কারণে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে শশীভূষণ। মোড়ল গিন্নি বসুধা কান্নায় বারে বারে মূর্ছা যাচ্ছে। রাঙা পিছিয়ে শোক সহ্য করতে না পেরে স্তব্ধ হয়ে ঘরের দাওয়ায় বাঁশের খুঁটিতে ঠেস দিয়ে বসে। তার চোখে এক ফোঁটাও জলের চিহ্ন মাত্র নেই। এই একদিন হলো সে মাকে হারিয়েছে, আর আজ আবার তার মাথার ছাতা বড় ভাই। কোন যন্ত্রণায় যে সে আত্মহত্যা করলো এ ব্যাপারটাও তার কাছে স্পষ্ট নয়। ওদিকে সকাল থেকেই অশ্রুসিক্ত নয়নে সিধু তার বাবার অন্ত্যেষ্টিক্রিয়ার জোগাড়ে ব্যস্ত। মোড়ল মশাইয়ের মৃত্যুতে যখন শোকস্তব্ধ সারা গ্রাম, ঠিক সেই সময় পরিস্থিতির চাপে নুইয়ে পড়া শরীরটাকে একটা আঁকা বাঁকা লাঠির ওপরে ভর করে নিয়ে মোড়ল মশাইয়ের বাড়ির সামনের জমা ভিড় ঠেলে অন্দরমহলে প্রবেশ করল বসুন্ধরা দেবী। সামনে উঠোনে শোয়ানো ছিল শশীভূষণের নিথর দেহটা, আর তার মৃতদেহের সামনে শোকস্তব্ধ বসুধা এবং বাড়ির অন্যান্য সদস্য। এক পাশে একটা খুঁটিকে আশ্রয় করে মুখে আঁচল চাপা দিয়ে দাঁড়িয়ে সরলা। চারপাশে দৃষ্টি বুলিয়ে নিয়ে শশীভূষণের মৃতদেহের ওপরে চাইল বসুন্ধরা। তারপর সকলকে অবাক করে দিয়ে হঠাৎ করে হেসে উঠল সে। পাপ তার পাপ কেউ ছাড়ে না। সেদিন আমি কেঁদেছিলাম, আর সকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিল। আজ তোরা কাঁদছিস, আজও সকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ঠিক এই সময়ে সেখানে এসে উপস্থিত হলো সিধু। বসুন্ধরাকে সেখানে দেখে এই দিনের বেলাতেও প্রায় ভূত দেখার মতো চমকে গেল সে। এখন যেন নিজের চোখের সামনে সাক্ষাৎ মৃত্যুকে প্রত্যক্ষ করছে। বসুন্ধরা তার নড়বড়ে ঘাটটা ঘুরিয়ে একবার সিধুর দিকে চাইল, তারপর বলল, পাপের ঘরা পূর্ণ হয়েছে, সে আসছে, সে আসছে। কথাটা বলতে বলতে সিধুর পাশ দিয়ে ধীরে ধীরে বেরিয়ে গেল সে। আজ তাকে অপমান করার সাধ্যি এই রায় বাড়ির কারোরই বোধহয় আর ছিল না। আজকাল অন্ধকার ঘনিয়ে এলেই সিধুর বুকের মধ্যে একটা চাপা ভয় জেগে ওঠে। রতনার তরুণের অপমৃত্যু তার মনে যে আতঙ্কের সৃষ্টি করেছিল, তার ফলে রাতে বাড়ির বাইরে বেরোনো তার পুরো দমে বন্ধ হয়েছে। তার সর্বক্ষণ মনে হয় তার অলক্ষ্যে কেউ বুঝি চুপি চুপি তাকিয়ে আছে তার দিকে, নজর রেখে চলেছে তার সমগ্র গতিবিধির ওপরে। মনে পড়ে গেল তার সেদিন ভিড়ে ঠাসা বাড়িটার কোণের রান্নাঘরে এক মনে নিজের ঠাকুমাকে রান্নার সরঞ্জাম হাতে হাতে এগিয়ে দিয়ে সাহায্য করছিল ঝিমলি। তার গায়ের মলিন আচ্ছাদনের ফাঁক বেয়ে
উপচে পড়া যৌবনের দিকে এক নাগাড়ে লোলুপ দৃষ্টি নিয়ে আড়াল থেকে চেয়ে চেয়ে দেখছিল সিধু। কিন্তু সদ্য যৌবনের গোড়ায় পা রাখা মেয়েটির সেদিকে যেন একটুও ভ্রুক্ষেপ ছিল না। বসুন্ধরা দেবীর থেকে ছাড়া পেয়ে যখন মুক্ত বাতাসে সামান্য বিশ্রামের জন্য এসে দাঁড়িয়েছিল ঝিমলি, ঠিক তখনই সুযোগের সদ্ব্যবহার করে সিধু। পৌঁছে যায় মেয়েটার একেবারে কাছে। সেদিন সকলের অলক্ষ্যে নিজের ঘৃণ্য অভিলাষায় বারে বারে দগ্ধ করার চেষ্টা করেছিল ঝিমলিকে। বারে বারে উগড়ে দিয়েছিল ঝিমলির প্রতি বিভিন্ন খারাপ মন্তব্য। উত্ত্যক্ত করার চেষ্টা যখন চরমে পৌঁছেছিল, ঠিক সেই সময় তাদের সামনে এসে হাজির হয়েছিল ঝিমলির ঠাকুমা বসুন্ধরা। ওরই মধ্যস্থতায় সেদিনের মতো ঝিমলি সিধুর কবল থেকে উদ্ধার পেয়ে যায়। কিন্তু সেদিনের পর থেকেই শুরু হয় উপদ্রব। কখনো ঝিমলির যাত্রাপথ আটকে, কখনো বা তার বাড়ির কাছে সাগরেদদের নিয়ে ঘোরাফেরা করে ভয় দেখাতে থাকে ঝিমলিকে। ঠিক এরকমই একটা দিন ঝিমলি যখন তার বাড়ির পিছনের পুকুর ঘাট থেকে ফিরে আসছিল, হঠাৎ করেই নিজের বন্ধুদের নিয়ে চড়াও হলো সিধু। ও, আমার কথাগুলো বুঝি মনে ধরল না তোর? দেখ দেখ, আমি তোকে কত ভালোবাসি। তোর জন্য এই গ্রামের মেলা থেকে একটা শাড়িও কিনে এনেছি। শুধু তুই এই জন্মের মতো আমার হয়ে যা ঝিমলি। মাইরি বলছি, তোকে রাজরানী করে রাখবো। তোর সাথে আমার সম্পর্ক আছে, কাউকে জানতে দেব না। না, কাউকে জানতে দেব না। শুধু তুই মাঝে মাঝে। কথাটা শেষ করতে দেয় না সিধুকে। প্রচন্ড উত্তেজিত হয়ে রাগে ঘেন্নায় সপাটে একটা চর কষিয়ে দেয় সিধুর কালে। তারপর তার দেওয়া শাড়ি ছুঁড়ে ফেলে দিয়ে বলে, খবরদার সিধুদা, তুমি মোড়ল মশাইয়ের ছেলে বলে তোমার এখনো মান রেখেছি আমি। এই ধরনের নোংরা প্রস্তাব যদি আর কখনো শুনেছি তোমার মুখে, তাহলে মোড়ল মশাইয়ের কাছে আমি সবটা বলে দেব। কথাটা বলেই সেখানে আর এক মুহূর্তের জন্যও দাঁড়ায়নি ঝিমলি। কিন্তু সেই দিনের সেই চর এক গভীর প্রভাব ফেলেছিল সিধুর মনে। তার ঠুনকো সম্মান গ্রামের ওই নিচু ঘরের মেয়েটা যে এইভাবে তারই বন্ধুদের সামনে নষ্ট করে দেবে, সেটা সে কল্পনাও করেনি। তাই মনে মনে সে ঝিমলিকে উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিল। সেদিন ছিল অমাবস্যার রাত। বাড়ির সকলে ঘুমিয়ে পড়ার পরে ধীরে ধীরে বেরিয়ে এসেছিল বাড়ির ভেতর থেকে। বাইরে আগে থেকেই অন্ধকারে গা ঢাকা দিয়ে বসেছিল আরো দুইজন অমানুষ, রতন আর তরুণ। তাদের হাতে ছিল প্লাস্টিকের ডাব্বায় ভরা কেরোসিন। সেদিনের সেই জমাট বাঁধা অমাবস্যার অন্ধকারের সাহায্য নিয়ে খুব সন্তর্পণে তারা এসে দাঁড়িয়েছিল ঝিমলিদের বাড়ির বাইরে। ঝিমলির ঘরের অর্ধেক ভেজানো জানলাটা অতি সন্তর্পণে খুলে সেখানে ঢেলে দিয়েছিল কেরোসিন। তারপর জ্বলন্ত দেশলাইয়ের একটা কাঠি ছুঁড়ে দিয়েছিল তার ঘর লক্ষ্য করে। আর ঠিক তার পরবর্তী 1 মিনিটের মধ্যেই দাউ দাউ করে জ্বলে ওঠা আগুনে মেয়েটার আর্তনাদ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছিল তারা সেদিন। আকাশে গোল থালার মতো উজ্জ্বল চাঁদের উপস্থিতি সারা গ্রামে এক মায়াবী পরিবেশের সৃষ্টি করেছে। সেই উজ্জ্বল চাঁদের আলো জানলা গলে এসে পড়েছে সিধুর ঘরের ভেতরে। মাটিতে পড়ে থাকা সেই আলোর দিকে এক নাগাড়ে তাকিয়ে এসব কথাই ভাবছিল সিধু, আর ক্ষণে ক্ষণে শিউরে উঠছিল। এই গৃহবন্দী অবস্থা থেকে মুক্তি পাওয়ায় এখন তার একান্ত কাম্য। তার এই ভাবনা চিন্তার মাঝে ছেদ পড়ল একটা বিশেষ ঘটনায়। হঠাৎই তার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিতে আরম্ভ করেছে যেই ঘরের মধ্যে
সে ছাড়াও দ্বিতীয় ব্যক্তির উপস্থিতি ঘটেছে। একটু চমকে উঠে গোটা ঘরটায় একবার দৃষ্টি বুলিয়ে নিল সিধু। সে জানে রতন আর তরুণের পর এবার তার পালা। একে একে সবাই মরেছে, এই পাপ তাকেও ছাড়বে না, ঠিক যেমন ছাড়েনি তার ঠাকুমা আর বাবাকে। সারা ঘরে যখন তার সন্দিগ্ধ চোখ উঁকি দিচ্ছে, ঠিক তখনই নির্জন ঘরের মধ্যে থেকে সে শুনতে পেল এক অমানবিক গোঙানির শব্দ। শব্দটা ধীরে ধীরে যেন তারই দিকে এগিয়ে আসছে, কিন্তু চারিদিকে দৃষ্টি ঘুরিয়েও ঘরের কোথাও কাউকে দেখতে পেল না সে। এদিক ওদিক তাকাতে তাকাতে হঠাৎ তার চোখ গেল নিজের থেকে কিছুটা ওপরে, শূন্যে। আর সেদিকে তাকিয়েই মুহূর্তের মধ্যে তার বুকের ভেতরের হৃৎপিণ্ডটা ধক করে উঠল। এ কি দেখছে সে? তার থেকে বেশ কিছুটা ওপরে শূন্যে ভেসে আছে একটা ছায়া মূর্তি। তার সারা শরীরে মাংস নেই বললেই চলে। পুড়ে যাওয়া মুখ থেকে চোখ ঠিকরে বেরিয়ে আসার উপক্রম করছে। মাথায় চলে যাওয়া অবশিষ্ট চুল সেটে আছে তার মাথার খুলির সাথে। এ দৃশ্য নিজের চোখের সামনে প্রত্যক্ষ করে ঠকঠক করে কাঁপতে লাগলো সিধু। তার শরীরে বয়ে গেল এক শীতল রক্তস্রোত, সারা গায়ের পশম খাড়া হয়ে উঠল। নিজের স্থান থেকে সরে যাওয়ার ক্ষমতা আপাতত আর তার শরীরে নেই। চোখের সামনে এইরূপ বিভীষিকাকে প্রত্যক্ষ করে নিজের চেতনা হারিয়েছে সে। এক জায়গায় কাঠ হয়ে বসে থেকে সে শুনতে পেল হিস হিসে কণ্ঠস্বরটা। থরথর করে কাঁপছে সিধু। হঠাৎ প্রচন্ড বিকট শব্দে হেসে উঠল প্রেত মূর্তি। চোখের নিমেষে তার শরীরটা উল্টো হয়ে বাদুড়ের মতো ঝুলে পড়ল কড়ি কাঠ থেকে। দৃশ্য দেখে সিধু আর্তনাদ করতে চাইল, কিন্তু পারল না। কোনো এক অদৃশ্য শক্তি যেন তার গলাটা সজোরে চেপে ধরেছে। বহু চেষ্টা করে শুধু একটা গোঙানির মতো শব্দ বার হলো তার গলা দিয়ে। পরিস্থিতির ভয়াবহতা লক্ষ্য করে সে যেন সাহায্যের প্রার্থনা করছে তার বাড়ির বাকি মানুষদের কাছে, কিন্তু তার সেই গোঙানি অন্য কারো কাছে পৌঁছানোর আগেই ছাদে হামাগুড়ি দেওয়া ঝিমলির উল্টো হওয়া শরীরটা কিলবিল করে সিধুর দিকে এগিয়ে এসে চেপে ধরল তার গলা। নিজের সর্বশক্তি প্রয়োগ করে সেই পোড়া হাতের শক্ত বন্ধন থেকে মুক্ত হওয়ার সর্বত চেষ্টা করল সিধু, কিন্তু আজ তার সমস্ত শক্তি ঝিমলির ওই প্রেত মূর্তির সামনে কম পড়ে গেল। যে মেয়েটিকে একদিন সে নিজের মনের আক্রোশে পুড়িয়ে মেরেছিল, আজ তারই হাতে নিজের নির্মম পরিণতি নিজের চোখের সামনে দেখছে সিধু। তাকে বিছানা থেকে এবার এক ঝটকায় মাটিতে ছুঁড়ে ফেলে দিল ঝিমলির প্রেতাত্মা। মাটিতে পড়ে গিয়ে কোমরে ভীষণ চোট পেয়ে যন্ত্রণায় কোঁকিয়ে উঠল সিধু। তবে সে যন্ত্রণাকে উপেক্ষা করে বাঁচার তাগিদে নিজের শরীরটাকে ঘষে ঘষে নিয়ে যেতে থাকলো সামনের দরজার দিকে। ঠিক এই সময় ঝিমলির পুড়ে যাওয়া শরীরটা বিছানা থেকে লাফিয়ে এসে পড়ল তার পিঠের ওপর। এক বিশ্রী খ্যাসখ্যাসে গলায় হেসে উঠে তার মুখটা সিধুর একেবারে কানের কাছে এসে বলল, আজ তোর শেষ দিন, আজকে আমারও শেষ দিন। আমি যে এখনো শান্তি পাইনি। তোর বংশ ধ্বংস না করে আমার যে ছুটি নেই। কথাটা বলে নিজের ধারালো নখযুক্ত হাতটা সজোরে ঢুকিয়ে দিল সিধুর পিঠের ভিতরে। সিধুর মুখ থেকে গল গল করে রক্ত বেরিয়ে এসে ভিজিয়ে দিল সেখানকার মেঝে। তার পিঠ থেকে এবার উঠে দাঁড়ালো ঝিমলি।
তারপর একটা সজোরে লাথি কষালো সিধুর শরীর লক্ষ্য করে। সেই লাথির প্রচন্ড আঘাতে সিধুর শরীরটা বেশ কিছুটা তফাতে গিয়ে পড়ল। আর ওঠার ক্ষমতা হলো না সিধুর। এবার তার মৃত্যু নিশ্চিত করার জন্য সিধুর দিকে ধীরে ধীরে এগিয়ে গেল ঝিমলি। নিজের একটা পা সিধুর গলায় চেপে ধরল। এতক্ষণে যেটুকু প্রাণ সিধুর বেঁচে ছিল, এই পায়ের চাপে সেই প্রাণবায়ুটুকু ক্ষণিকের মধ্যে বেরিয়ে গেল। সিধুর নিথর শরীরটা কিছুক্ষণ পড়ে রইল ঝিমলির পায়ের কাছে। তারপর তার সেই প্রাণহীন দেহটাকে টেনে নিয়ে যেতে থাকলো সামনের দরজার দিকে। দরজা দিয়ে বাইরে বেরোলেই সামনে খোলা বারান্দা। তার শরীরটা নিজের কাঁধে চাপিয়ে নিয়ে ঝাঁপ দিয়ে পড়ল সামনের উঠোনে। বাড়ির ভেতর তখন সকলে যে যার নিজের কাজে ব্যস্ত। সকলের চোখ এড়িয়ে ক্ষণিকের মধ্যেই উঠোন পার হয়ে এগিয়ে গিয়ে দরজার বাইরে বেরিয়ে গেল ঝিমলি। সিধুর শরীরটাকে কাঁধে করে ধোঁয়াশা ভরা একটা পঙ্কিল স্থানে এসে থামল ঝিমলি। সামনে সে বিশাল বৃক্ষ, সগৌরবে দণ্ডায়মান। সেই বৃক্ষের একটা ডাল থেকে ঝুলছে একটা ফাঁসের দড়ি। ঝিমলি জানে এই একটি মাত্র দড়ি অপেক্ষা করছে কার জন্য। আজ এই বৃক্ষের এই গ্রামে শেষ দিন। তার কাজ সমাপ্ত হয়েছে। চোখের নিমেষে সিধুর শরীরটাকে কাঁধে করে ঝিমলির প্রেত দেহটা টিকটিকির মতো গাছের ওপর উঠে গেল। তারপর সিধুর নিথর রক্তমাখা শরীরটাকে অবলীলায় ঝুলিয়ে দিল ওই ফাঁসি গাছে। ঝিমলির প্রতিশোধের ইতি এইখানেই। সিধুর দেওয়া প্রতিটি যন্ত্রণার চুলচেরা বিচার করে আজ তার আত্মা তৃপ্ত। সিধুর শরীরটাকে ওইখানেই ঝুলন্ত অবস্থায় রেখে ফিরেই যাচ্ছিল ঝিমলি। ঠিক তখনই ফাঁসি গাছের কাছ থেকে একটা শব্দ ভেসে এলো। তৎক্ষণাৎ সেদিকে ফিরল ঝিমলি। আশ্চর্য হয়ে দেখল সেখান থেকে এইমাত্র ঝুলে পড়েছে আরেকটা ফাঁসির দড়ি। সেই দিকে কিছুক্ষণ চেয়ে থাকলো ঝিমলির ভয়াল দর্শন দেহটা। তারপর যেন কোনো এক মন্ত্র বলে ফাঁসির দড়ি ঝুলে থাকার কারণ প্রত্যক্ষ করে তার মুখে একটা বাঁকা হাসি খেলল। আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে ছোটা লাগালো সিধুর বাড়ির উদ্দেশ্যে। রান্নাঘরে শাশুড়িমা বসুধার সাথে কাজে ব্যস্ত ছিল সরলা, কিন্তু তার মন ছিল অন্যদিকে। আজ বাড়ির চারিদিকটা যেন বেজায় থমথমে। কেমন একটা অলক্ষণে ভাব ফুটে আছে সারা বাড়ি জুড়ে। তবে এসব তো স্বাভাবিকই। এই কদিনে বাড়িতে দুখানা মৃত্যু ঘটেছে, তার একটা প্রভাব তো বাড়ির পরিবেশে থাকবেই। কাজ করতে করতে এসব কথাই ভাবছিল সে। ঠিক এই সময় গাটা কেমন মোচড় দিয়ে গুলিয়ে উঠল তার। মাথাটা ঝিমঝিম করল। শাশুড়ি মাকে কিছু বলার অবকাশ সে পেল না। এক ছুটে গিয়ে উঠোনের কলতলায় বসে বমি করে ফেলল। তার এরকম কাণ্ড দেখে বসুধাও এসে দাঁড়িয়েছে তার পিছনে। প্রথমে কিছু বুঝতে না পারলেও কিছুক্ষণের মধ্যেই কারণটা প্রত্যক্ষ করে বসুধার হৃদয়ে যেন এই দুঃখের মধ্যেও একটা আনন্দের বাতাস বইল। তার মানে সরলা মা হতে চলেছে, তার গর্ভে সিধুর সন্তান। কথাটা উপলব্ধি করেই নিজের মধ্যে চেপে রাখতে না পেরে বাড়ির সকলের উদ্দেশ্যে ডাক দিল সে। ও রাঙাদি, ও ছোট, আরে কে কোথায় আছিস? দেখে যা, দেখে যা, আমাদের সরলা মা হতে চলেছে। কথাটা শুনে সরলার মুখ চোখ লজ্জায় রাঙা হয়ে গেল। বসুধার ডাকে যখন বাড়ির সবাই প্রায় নেমে এসেছে, তখন সরলার চোখ সকলের দৃষ্টি এড়িয়ে সিধুকে খুঁজছিল। কিন্তু হায় রে ভবিতব্য, তার জীবনের নির্মম পরিণতির সাথে
সে তখনও যে সাক্ষাৎই করেনি। সরলাকে নিয়ে যখন সকলে ব্যস্ত, তখন কারোর চোখ একবারের জন্যেও গেল না বাড়ির পাশের অন্ধকারময় ওই ফাঁকা স্থানটার দিকে। সেখানে দাঁড়িয়ে রয়েছে এক প্রচণ্ড অপশক্তি, যে তার প্রতিশোধ স্পৃহা নিয়ে দণ্ডায়মান। প্রতিশোধ যে এখনো শেষ হয়নি, তার এখনো বাকি আছে। ব্যাপারটা ভেবেই সকলের অলক্ষ্যেই অন্ধকারে দাঁড়িয়ে থাকা ওই প্রেত মূর্তির চোখ দুটো ধক করে চলে উঠল। ঝিমলি যে প্রতিজ্ঞা করেছিল সিধুর বংশ ধ্বংস করবে, আপনারা শুনছিলেন নবনীতা বোসের কাহিনী হরিহরপুর গ্রামের সেই রাত। গল্পটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ। খুব শীঘ্রই গল্প কথা আবারও হাজির হবে হাড় হিম করা কোনো গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, শুনতে থাকুন গল্প কথা।